তো বলো অরিত্রদা, আমাদের তো টার্গেট লাস্ট ভিডিও কমপ্লিট করে দেয়নি দর্শক। দেখো, আমি লাস্ট ভিডিওটা দর্শকদেরকে আমরা দোষ দিচ্ছি না, ঠিক আছে? কারণ আমি হ্যাঁ। মনে করি কি দর্শকদেরকে রেডি করার প্রয়োজন আছে। আমরা এই যে হুম পুরোনো সিনেমা নিয়ে, ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলছি, এটা আমরা রিসেন্টলি শুরু করেছি। বিশাল ভারদ্বাজের হুম শেক্সপিয়ার ট্রিলজি দিয়ে, রং দে বসন্তি দিয়ে। আমরা যখন প্রথম ভিডিও করা শুরু করেছি তখন আমরা প্রাইমারিলি কিন্তু লেটেস্ট আপডেটস ইত্যাদি, ট্রেলার, টিজার, রিসেন্ট রিলিজেস নিয়েই করেছি, এবং সেটা আমরা 1 বছর ধরে করেছি। সেটা একটা সেট অডিয়েন্স তৈরি হয়েছে। তো হঠাৎ করে হুম আমরা পুরোনো সিনেমা রিভিজিট করবো আর সবাই দেখা শুরু করে দেবে, সেটা এরকম আমাদের এক্সপেক্ট করাটাও ভুল। তো হুম ডেফিনেটলি, হুম বাট যারা দেখেছে তাদের প্রচন্ড ভালো লেগেছে এই দুটো এপিসোডই, শেক্সপিয়ার ট্রিলজি বলো বা এটা বলো। সেটাতে আমরা খুবই খুশি, এবং আমার মনে হয় সামনের দিনে ধীরে ধীরে আরো অডিয়েন্স তৈরি হবে হুম যারা এরকম পুরোনো সিনেমার কনভারসেশন দেখবে। আমাদেরকে বানিয়ে যেতে হবে, তার সাথে ডেফিনেটলি নতুন যা যা রিলিজ হবে সেগুলো নিয়ে কথা বলবো। আজকের আমাদের ভিডিওটা কোনো পুরোনো সিনেমা নিয়ে নয়, লেটেস্ট রিলিজ গুলো নিয়েই। তো প্রথমে আমরা শুরু করব যে ছবিটা নিয়ে, যেটা রূপমের একদম ভাল লাগেনি, সাগর নীলের ঠিকঠাক লেগেছে, আর আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ও রোমিও। তো আজকে আমাদের তিনজনের তিন রকম বক্তব্য, তো মজা হবে। ও রোমিও নিয়ে, বিশাল ভারদ্বাজের নতুন ছবি, শাহিদ খানের তৃপ্তি দিন। তো প্রথমে সাগর নীলকে দিয়ে শুরু করবো। সাগর নীল, বলো কি বক্তব্য তোমার। না দেখো, আমার আমার মনে হচ্ছে যে বিশাল ভারদ্বাজের মানে এটা এটা খুব একটা মেইন স্ট্রিম ছবি হয়েছে। এবার সেটা হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, বিশাল ভারদ্বাজ মেইন স্ট্রিম ছবি চিরকাল বানিয়েছে, এটাই আমি বিশ্বাস করেছি। কিন্তু এটা আরো হ্যাঁ, বেশি মেইন স্ট্রিম আমার মনে হয়, কেরিয়ারে বিশাল ভারদ্বাজ এটা বোধ হয় সব থেকে বেশি মেইন স্ট্রিম ছবি। একদম প্রপার ইন্টারভেল ব্লকেজ আসছে, এবং যেরকম অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে, মানে আমি তো বলবো অ্যাকচুয়ালি মানিরত্নম থাগ লাইফে অ্যাকশনকে যেভাবে হ্যান্ডেল করেছে, তার থেকে অ্যাকশনকে কিন্তু এই ছবিতে ফার বেটার ভাবে বিশাল ভারদ্বাজ হ্যান্ডেল করেছেন, যেহেতু সেম এজ ব্র্যাকেটের বা অনেক বছরের ফিল্ম মেকার, এবং বিশাল মাপের ফিল্ম মেকার, সেই ওয়াইজ আমি তুলনা করছি আর কি। তো অ্যাকশন ডেফিনেটলি ছবিটার মধ্যে পজিটিভ মনে হচ্ছে, পারফরমেন্সেস ভীষণ ভালো ছবিটার মধ্যে। এবং এটা একটা এমন ছবি, যে ছবিটা মানে আমি বলবো না যে ডেভেলপমেন্ট দেয়নি বা মোমেন্টস ওয়ার্ক করেনি, মোমেন্টস তো ওয়ার্ক করেছে, এটাও আমি অস্বীকার করবো না যে একদম মোমেন্টস তৃপ্তি সাহিত্যের মধ্যে ওয়ার্ক করছে না। কিছু জায়গাতে ডেভেলপমেন্ট নেই, কিন্তু শাহিদ তৃপ্তির মধ্যে ডেভেলপমেন্ট রয়েছে। তৃপ্তির সঙ্গে বিক্রান্ত মাসের একটা ব্যাক স্টোরি প্রপারলি দেখানো হয়, কিন্তু সামহাউ ছবিটার সঙ্গে না ইনাফ ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়নি। আর এই গল্পটাই এমন, যেটাতে ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি হয় তাহলে কানেক্ট করবে। আদারওয়াইজ মানে ছবিটা মনে হবে যে ঠিক আছে, অনেক কিছুই হয়তো পজিটিভ রয়েছে, কিন্তু আফটার অল ঠিক মানে সোলটা টাচ করলো না। একটা রিভেঞ্জের যে স্যাটিসফ্যাকশন হয় না, যে এই তো হিরো ভিলেনকে হুম, হারালো, একদম টেমপ্লেট রিভেঞ্জ স্টোরি ছিল এটা, কিন্তু তা সত্ত্বেও না হুম। সামহাউ ওটা ওয়ার্ক করলো না। বিক্রান্ত মাসের সঙ্গে তৃপ্তি দিমির মোমেন্টস ওয়ার্ক করেছে, তা সত্ত্বেও কেন হলো না জিনিসটা, কেন ইমোশনাল ফিল করলাম না, এটা আমার কাছে অ্যাকচুয়ালি খুব একটা পরিষ্কার হয়নি। ওরমিও একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আমার জন্য। নর্মালি কি হয় যে পরিচালকেরা যথেষ্ট ডেভেলপমেন্ট দেয় না, বুঝতে পারা যায় যে কেন ইমোশন ওয়ার্ক করলো না। কিন্তু এখানে ছবিটা যথেষ্ট বড়, এবং আমার কিন্তু আবার ছবিটা এরকমও নয় যে বোর করেছে ছবিটা আমাকে। হ্যাঁ, আমার জন্য ছবিটা কিন্তু এঙ্গেজিংই ছিল, কিন্তু তার পরবর্তীতেও সামহাউ ওভারঅল এর ছবিটাকে খুব যে একটা দুর্দান্ত সিনেমা দেখলাম, সেটা আমার মনে হয়নি। তোমরা বলো বাকিটা। না, আমার দেখো যেটা মনে হয়েছে কি বলতো, আমার মনে হচ্ছে অনেক জায়গাতে মানে যেহেতু মানে অ্যাকচুয়ালি মানে বিশাল ভারদ্বাজের অ্যাপ্রোচটা কি ছিল বলতো, একটা রিয়েলিস্টিক গ্যাংস্টার ওয়ার্ল্ডের সাথে না একটা কমিক বুক, একটা লার্জার দ্যান লাইফ অ্যাপ্রোচকে পাঞ্চ আপ করবে। ওই জন্য তুমি হুম দেখবে যে হিরোকে মানে এ কিন্তু জেনারেল মানে টিপিক্যাল গ্যাংস্টার নয়, মানে মানে হয়তো কিছুটা সাত্তিয়া ভাইব আছে, যেভাবে গ্যাংয়ের সাথে কথা বলছে, কমেডি করছে, ঠিক হুম আছে, বা নেচার একটা রিয়েলিজম আছে। তার সাথে যেটা অ্যাড করেছে দেখবে ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড না, মানে একটা মানে কমিক বুকের সুপার হিরোর মতো। মানে উস্ত্রা নিয়ে যেভাবে ও মারছে প্রথম সিনটাতে, ওই হলের যে সিনটা আছে, হলের মধ্যে অ্যাকশন আছে, তুমি দেখবে মানে একটার পর একটা মানে উস্ত্রা ছুড়েই আছে, যেন মানে ওর কাছে মানে 100টা যেন আছে, বুঝতে পারলে তো? এবং তুমি দেখবে ওকে একটা ট্রেড দিয়েছে, ওরকম মাটিতে গোল গোল ঘুরে ঘুরে গুলি চালায় বা উস্ত্রা ছোড়ে, ঠিক আছে? ওকে ট্রেডস গুলো কিরকম না একটা সুপার হিরোর মতো দিয়েছে। এবং সেম ভাবে তুমি দেখবে অবিনাশকেও দিয়েছে, যে ও খালি বুলের সাথে ফাইট করে, বুলটাকে মেরে দিতে পারে, ঠিক আছে, আর পরে গিয়ে আর কি ওটাকে সিম্বলাইজও করেছে। আমার মনে হচ্ছে না একটা মানে কাইন্ড অফ মানে দেখো, এইটা এটা শুরু হয়েছে, এটা মানতেই হবে যে অ্যানিমাল যখন এটা করে একবার দেখিয়ে দিয়েছে যে একটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের সাথে একটা, আমরা দেখবে তখন যখন অ্যানিমাল নিয়ে প্রথম প্রথম আলোচনা করেছিলাম, তখন দেখবে আমরা বলে আমি তোমাদেরকে বলছিলাম যে জাপানিজ যে মাঙ্গা হয় তাতে এরকম একটা ভাইব থাকে, ঠিক আছে, যে হয়তো দেখাচ্ছে বিজনেসম্যান, মানে অ্যানিমালে তুমি দেখবে দেখাচ্ছে বিজনেসম্যান, কিন্তু তারা ওরকম সিকিউরিটি নিয়ে ঘুরছে, তাদের কাছে মেশিন গান আছে, এই আছে, একটা কোথাও একটা ওরকম একটা মাঙ্গা অ্যানিমি ওই একটা জোন, ঠিক আছে, যেটা কাইন্ড অফ একটু কমিক বুকিশ, কিন্তু অথচ দেখবে পারফরমেন্সেস গুলো বা ড্রামা পোর্শনটার মধ্যে একটা রিয়েলিজমও আছে। একটা অদ্ভুত একটা মিক্সচার, অ্যানিমালের ওই সুইট স্পটটাকে খুব সুন্দর করে হিট করেছিল, এবং সেটা হিটও হয়েছিল, বক্স অফিসে বিশাল সফল।
তো তারপর থেকে ডিরেক্টররা, তার আগে ওই ইডিয়ামটা তৈরি হয়নি, মানে ইন্ডিয়াতে কেউ কখনো করেনি, ঠিক আছে? তো সেইটা যখনই একবার ওটা সাকসেসফুল হয়ে যায়, এবার অনেকেই করবার চেষ্টা করছে ওই জোনটাতে গিয়ে। দেখো সেইটা একটা ওপেন করে দিয়েছে সন্দীপ রেড্ডি বাংলা, একটা ওরকম মানে রাস্তা আর কি ওপেন করে দিয়েছে। এবার বিশাল ভারদ্বাজ ওই জোনটার মধ্যে ওটাই যেতে গেছে, বাট ডেফিনেটলি অ্যানিমালের মানে জাস্ট উপরের লেয়ার্স গুলোকেই নিয়ে এনক্যাশ করে দেবো সেটা করেনি ডেফিনেটলি। বাট সেটার মধ্যে নিজের একটা ফ্লেভার, একটা পোয়েটিক ব্যাপার সেটা আনবার চেষ্টা করেছে। এবার সামহাও আমার মনে হয়েছে কি বলতো, যে এখানে না ইমোশনটাকেও উনি অ্যাকশনের থ্রু দিয়ে পোর্ট্রে করবার চেষ্টা করছে। তুমি দেখবে লাস্টে যেখানে তৃপ্তিকে শাহিদ বাঁচাতে যায়, সেখানে যে অ্যাকশনটা হচ্ছে, সেই অ্যাকশনের মধ্যে যেন দুজনে কাইন্ড অফ একটা ডান্সের মতো, মানে এ ওকে ঘুরিয়ে গুলি মারছে, এ ওকে। এবার এই যে সিকোয়েন্সেস গুলো, এগুলো কিন্তু প্রাইমারিলি দুটো ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রি বিল্ড আপ করার জন্য দেখানো হয়। তুমি দেখবে মিস্টার এন্ড মিসেস স্মিথ বলে একটা ছবি ছিল অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের, ওখানে দেখবে ক্লাইম্যাক্সে দুজনে এইভাবে গুলি চালায়। তো সেটা কিন্তু না অ্যাকচুয়ালি আমি তো দেখাচ্ছে যে দে আর আগেন আগেন আমি ফলিং ইন প্রাইম লাভ। এক্সাম্পল দেবো পুষ্পা। আমি প্রাইম এক্সাম্পল দেবো পুষ্পা পার্ট 1, আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা, যেখানে দেখবে রশ্মিকা মন্দানার সঙ্গে একটা অন্যায় হচ্ছে, সেখানে দেখবে ও যেভাবে রশ্মিকা মন্দানাকে নিয়ে অ্যাকচুয়ালি অ্যাকশনটা করে, পুরো জড়িয়ে ধরে হ্যাঁ, অ্যাকশনটা করে, মানে লাথি মানে হ্যাঁ, ভিলেনকে। তো সেটার মধ্যে হ্যাঁ। ওটা ছিল ফ্লেভারটা। তো এই এরকম আর কি একটা মানে একটা ওটা একটা ইউনিক ফ্লেভার আর কি, ঠিক আছে? যেটা দেখবে কিছুটা সাহতে ওই করতে সুজিত করতে গেছিল, যে প্রভাস আর শ্রদ্ধা কাপুর একসাথে গুলি চালাচ্ছে, এ করছে। হুম। নাইট অ্যান্ড ডে বলে টম ক্রুজের একটা ছবি আছে, তাতে ওরকম একটা আছে। এবার অ্যাকশনটা হতে হতে তার মধ্যে দিয়ে তুমি একটা কেমিস্ট্রি দেখাচ্ছ দুটো ক্যারেক্টারের মধ্যে, এবার এইটা কনভে করা, দর্শকের পক্ষে গ্রাস্প করা, এটা কিন্তু ডিফিকাল্ট। মানে ধরো শাহিদ কাপুরের প্রচন্ড রাগ হচ্ছে, মানে ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি আমার রিভিউতে বলিনি, আমার রিভিউটা তো প্রচন্ড ডিটেলড হয়েছে, বাট আমি ওটা মিস করে গেছি একটা পয়েন্ট। সেটা হচ্ছে ধরে নাও শাহিদ কাপুর তৃপ্তিকে প্রচন্ড মিস করছে। এবার ওর ঘরে একটা অন্য মেয়েকে ঢুকিয়েছে হুসেন দালাল। এবার সেখানে মেয়েটা ওর সাথে কথা বলতে যাচ্ছে, ও হঠাৎ কাঁদতে শুরু করে দেয়। এবার তুমি দেখবে এই টাইপের সিন একটা রকস্টারেও আছে, যেখানে আদিতি রাও হায়দারির খুব কাছে রণবীর কাপুর যায়, মানে রণবীর কাপুর ওকে বলে যে তুই তুই কি আমার ক্লোজ। আদিতি রাও হায়দারি ওকে একটা চুমু খায়, তারপরে রণবীর কাপুর কিছু করতে পারে না। তো তখন দেখবে আদিতি রাও হায়দারি তারপরে সিনটা করে হচ্ছে কনভারসেশন, ওকে বলে তুমি এখনো ওকে মিস করছো না, এখনো ভুলতে পারোনি না। তারপরে দেখবে রণবীর কাপুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তো দেখো সিনটার যে ফিলিংটা বা ইমোশনটা এখানেও কিন্তু সেম, যে শাহিদকে সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে, এবং সে শাহিদ কিছু করতে পারছে না, হঠাৎ করে ব্রেকডাউন করে কাঁদতে শুরু করছে। যে মেয়েটাকে ও ভালোবাসে তাকে ভুলতে পারছে না। দেখো ইমোশনটা দুটো সেম, কিন্তু ইমতিয়াজ আলী কি করছে, পুরোটাই ড্রামা, সাইলেন্স, পজ, অ্যাক্টরদের পারফরমেন্স দিয়ে বার করছে। বিশাল ভারদ্বাজ কি করছে, জেনারেলি এর আগে অব্দি উনি যেটা করতেন, যে যদি ওনার পুরনো ছবি হতো, সেখানে উনি কি করতেন, যে ভাই তাহলে ক্যারেক্টার গুলো কথা বলেই হয়তো কিছু বলতো, ওখানে ধরো শাহিদ একটা ডায়লগই দিত, ঠিক আছে, যে আমি ওকে ভুলতে পারছি না বা মিস করছি, বা কিছু পোয়েটিক কিছু লাইন্স দিত। কিন্তু এবারে উনি কি করলেন, ওটা একটা নতুন এক্সপেরিমেন্ট, যে ওখানে ও মেয়েটাকে ওখানে ছেড়ে দিল, ওর গ্যাং এর মেম্বাররা এসেও কান্নাকাটি করছে, হঠাৎ করে দেখবে তুমি সিনটা একটা ইমোশনাল সিন থেকে একটা ডার্ক কমেডি সিনে সুইচ করে যায়, ওর গ্যাং এর সবাই এসে কাঁদতে শুরু করে দেয়। তারপরে ও নিজে বন্দুক নিয়ে বেরিয়ে যায়, এবং ওর যে ফ্রাস্ট্রেশনটা, ও কিন্তু আর তখন ডায়লগ দিয়ে বা কান্নাকাটি করে নয়, ও দাউদের গ্যাং এর যে ড্রাগস এর অপারেশনটা চলছিল সেটাকে সেখানে পুরো জ্বালিয়ে দেয়, পুরো গিয়ে গুলি ফুলি মেরে। এবার তুমি দেখো অ্যাঙ্গারটাও পোর্ট্রে হচ্ছে অ্যাকশনের থ্রু দিয়ে, ঠিক আছে? ও সেখানেও গিয়ে কিন্তু, এবং তুমি দেখবে পিছনে ওই জন্য মিউজিকটা কিন্তু একটা রকিং মিউজিক বা কিছু চলছে না, কিন্তু অ্যাকশনের যে মাসিভ বিজিএম কিন্তু চলছে না। বিজিএম এ কিন্তু একটা দেখবে দুঃখের গান চলছে, যেটা ওর যে মনটা ভেঙে গেছে সেটার কথা বলছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকবার ও অ্যাকশনটাকে ইউজ করছে একটা সার্টেন ইমোশনকে পোর্ট্রে করবার জন্য। বুঝতে পারলে তো, যেটা ডায়লগ দিয়ে বা ড্রামা দিয়ে হয়ে যেত, যেটা আগে উনি করেছেন কেরিয়ারে, সেটা এবারে করছেন না। এবার লোকে ভাবছে কি যে ওটা একটা মাসি অ্যাকশন সিন, লোকে কিন্তু আন্ডারলাইন ইমোশনটা বুঝছে না, বাট ওখানে কিন্তু ইমোশনাল গ্রাফটাও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, যে ভাই এই লোকটা মানে মেয়েটাকে আর কি, মেয়েটা হঠাৎ করে ছেড়ে গায়েব হয়ে গেছে বলে যে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে? রকস্টারে যদি এই সিনটা ইমতিয়াজ আলীর হতো, তাহলে হচ্ছে যে বাথটাবে বসে আছে, সামনে গিটারটাকে আগুন লাগিয়ে দিয়েছে রণবীর কাপুর। সেম যে ফিলটা রণবীর কাপুর ফিল করছে, এখানে শাহিদ কাপুরের ক্যারেক্টার সেম ফিলটাই করছে, বাট ও সেটা পোর্ট্রেয়ালটা হচ্ছে থ্রু অ্যাকশন। এবার লোকে কিন্তু অ্যাকশনটা টেক আওয়েটা হচ্ছে যে এটা একটা মাসি মোমেন্ট, বাট অ্যাকচুয়ালি ওটা মাসি মোমেন্ট নট, দ্যাট ইজ এ ইমোশনাল মোমেন্ট। বুঝতে পারছি আমি, মানে এটা আমার মনে হয়েছে ছবিটা দেখে, যে যেহেতু এই লোকে বলছে যে এনাফ ডেভেলপমেন্ট নেই, বিকজ অনেক সময় ইমোশনটা অ্যাকশনের থ্রু দিয়ে দিয়ে এগোচ্ছে আর কি, আমার এটা মনে হয়েছে। রূপম দা, আমি ওরমিও নিয়ে কথা বলার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এখানে না একটা কিছু একটা পারসেপশন সেট হয়ে যায়। সেটা হচ্ছে ধরো ঠাগ লাইফ, যখন যে প্রথম দিকে রিভিউ দেবে, আমি এটা সাপোজ বলছি, আমি এটা দেখেছি, ধরো অরিত্র প্রথম দিকে রিভিউ দিল ঠাগ লাইফ, এবং ঠাগ লাইফকে খারাপ বললো,
বা সাগরনী কুলি প্রথম দিকে দেখেছে, কুলিকে খারাপ বললো, যে প্রথম দিকে রিভিউ দেবে একটা কমেন্ট আসে যে তুই লোকেশের ছবি বোঝার মতো অডিয়েন্স নোস, তুই মণিরত্নমের মতো ছবি বোঝার মতো অডিয়েন্স নোস। আমি দেখছি, আমাকে আগের দিন লিখছে যে মণিরত্নমের সিনেমা দেখেছিস কটা, মণিরত্নমের সিনেমা বুঝিস। তারপর এটা তো ইয়েস থাগ লাইফের সময় হলো, আমি দেখছি আগের দিন আসছে যে বিশাল ভারদ্বাজ কি জানিস, ও সিনেমা বুঝিস। ওই না, মানে আমি বহু সময় হাত নিঃফিস করে যে রিপ্লাই দিই, একটা লিখি। আমি শুরুতে বলেছিলাম যে অনেকে হয়তো এই ছবিটা দেখে ভাঙ্গার ছবি ভাবছে বা ভাঙ্গার মতো কিছু করার কথা ভাবছে। আমি জানতাম এই ছবিটা ভাঙ্গার মতো হবে না, বা অ্যানিমালের মতো বা কিলের মতো বা মার্কোর মতো ছবি হবে না। এবং আমি বলছিলাম যে অডিয়েন্স যদি ওরকম কিছু এক্সপেকটেশন রাখে তাহলে নিরাশ হবে। আর আমার তো এক্সপেকটেশন হাই ছিল, এবার সেটা অন্য কারণে ম্যাচ হয়নি। আমি এই কথা দিয়ে ভিডিও শুরু করেছি, দেখি বড় একটা চোতার মতো কমেন্ট যে অ্যানিমাল কি ভালো ছবি, সবাই এক কথা বলছে অ্যানিমালের মতো কেন হতে হবে। আমি বোঝাতেই পারছি না, আমি ওটা কম্প্যারিজন করছি না। আর আমার এই ছবিটার মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো সত্যি ভালো লেগেছে, কিন্তু ওভারঅল এই ছবিটা যে আমার ভালো লেগেছে এমন নয়। এবার আমার কথা হচ্ছে যে যে কারো যে কোনো সিনেমা ভালো লাগতেই হবে, বা সেই ডিরেক্টরের পুরোনো ফ্যান বলে তার ওয়ার্ক করবে কাজ বা ওয়ার্ক করবে না, এটা ডিপেন্ড করে না। ইয়ে যখন হিট এবং যখন রেট্রো এলো, আমার মনে হচ্ছে রেট্রো বেলা আমাদের তিনজনের ঠিক এই সার্কেলটাই ছিল। অল্টোর ভাল লেগেছে, আমার মোটামুটি লেগেছে, সাগরের ভাল লাগেনি। তো এরকম ভাবে পারসেপশন তো শিফট হয়, আরো কত ছবিতে কত চেঞ্জ হয়ে যায়। আমার ছবিটার ক্ষেত্রে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির অ্যাকশন কিছু কিছু জায়গায় ভালো। আমি ওই মিউজিক দিয়ে যে স্টেজটা হয়েছে ওটার প্রশংসা করেছিলাম। ছবির মধ্যে উস্তারাকে যেরকম ভাবে ইন্ট্রোডাকশনটা দিয়েছে হলে, তার সাথে নানা পাটেকারের যে ব্যান্ডটা আমার খুব ভালো লেগেছে। ছবিতে তৃপ্তির পারফরমেন্সও ভালো, শাহিদ ফাটিয়া পারফরমেন্স দিয়েছে। এইসব জিনিসপত্র ভালো লেগেছে আমার। আমার যেটা ছবিটার ক্ষেত্রে একদম ভালো লাগেনি, আমার ক্ষেত্রে ওয়ার্কই করেনি, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা তৃপ্তির জন্য যে ফিল করলো এবং ওর যে ফিলিংসটা তৃপ্তির জন্য চেঞ্জ হলো আস্তে আস্তে, এটা আমি ছবিতে বুঝলামই না। এবং ছবিতে একটা পোর্শন রয়েছে যেখানে হচ্ছে শাহিদ কাপুরকে পুরোপুরি আটক করা হবে, তৃপ্তির ক্যারেক্টারটা গিয়ে ওকে বাঁচাবে। ওই যে সেট পিসটা, ওটা আমার এত ছোট, ছবির থেকে একদম আউট অফ প্লেস মনে হয়েছে। যে আমি ওই জায়গাগুলো মনে হচ্ছিল কি, মানে এই ছবিটা একটা বড় স্কেল, একটা বড় ছবি, এবার যখন এরকম কোনো কিছু আসছে মনে হচ্ছে ছবিটার জন্য ওটা টাইম লাইন বা জোন থেকে সরে যাচ্ছে। এবং দাউদের ক্যারেক্টারটাকে, সে বাইরে রয়েছে, তার পাওয়ারটা এস্টাবলিশ করার জন্য যেরকম ভাবে দেখানো হয়েছে, স্পেনটা যেন ছবির সাথে ব্যাটে বলে হচ্ছে না, ছবিটার সাথে ফিট বসছে না। মানে স্পেনটার টাইম লাইনটা যেরকম ভাবে দেখিয়েছে, ওটা আমার মনে হচ্ছিল ছবিটার সাথে কোথাও একটা গিয়ে তাল কাটছে। নাইনটিজ এর যে এরাটা ধরতে গেছে, যেরকম ভাবে শাহিদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা যেরকম লুক অ্যান্ড ফিল, ওটা বসছে না। এবং গোটা ছবির কিছু কিছু জায়গায় না খুব অদ্ভুত ভাবে দেখে প্লেস করেছে। শাহিদকে গুলি মারে, গলার এখানে লাগে, আমরা জানি হিরো ফিরবে, ফাইট সিকোয়েন্স তো আমরাও দেখেছি, আমরা জানি ও ফিরে আসবেই। কিন্তু এটার পরেই যখন গাপ করে একটা এইটুকু ব্যান্ডেজ, এবং তারপরে শাহিদের ক্যারেক্টারটা যে জিনিসপত্রগুলো করছে, আমার মনে হচ্ছে যে ট্রুপস গুলো খেলছে, কিন্তু সেগুলো এতটাই কমার্শিয়াল ট্রুপস, তারপরে এই ছবিটা আবার একটা পোয়েটিক নেচার ধরছে। বিষয়টা না খুব ঘেটে 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 যাচ্ছে। ছবিটা একটা ফাইট সিকোয়েন্স চলছে, একটা মোমেন্ট তৈরি হচ্ছে, গাপ করে পজ, ব্যাক স্টোরি। এবার তামান্নার যে ব্যাক স্টোরি, সেখানে একটা হেভি সুন্দর শট রয়েছে, চাঁদ, ওর পেন্টিং, ওর ওপরে ওই বিষয়টা যেরকম ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু যদি খুব ভালো করে দেখো সিনটাকে যেরকম ভাবে বানিয়েছে এবং তামান্নার ক্যারেক্টারটার সাথে যা যা জিনিসপত্র হলো, তোমার মনে হবে কি খুব একটা আটকাচা সিন, যে সিনটার কোনো ইম্প্যাক্ট নেই। যেটা সাগরনীল বলছিল, বিক্রান্তের যে সিনটা, বিক্রান্তকে কি ভালো লেগেছে, পারফরমেন্সও ভালো, দুজনের না প্রেমটা এস্টাবলিশ, বা বিক্রান্তের ক্যারেক্টারটা গ্যাং এ ঢুকলো কিভাবে, বা ঢোকার পরে ওর ওপর ট্রাস্ট করলো কিভাবে, বা ও যে বেরিয়ে যাচ্ছে, এগুলো খুব বেসিক কথাবার্তা। তুমি ভেবে দেখো, আমরা এই বেসিক জিনিসপত্র কত ছবিতে দেখেছি, যারা ছেলে সে গ্যাং এ ঢোকে, সে কাজ করে, এবার তার মনে হয় প্রেমিকার জন্য আমি গ্যাং থেকে বেরিয়ে যাবো। মানে ওই জিনিসটা যে আলাদা করে বিশাল ভারদ্বাজের ছবি, বা আমি বিশাল ভারদ্বাজ ছেড়ে দিলাম, একটা ভালো ছবি ওটা আমাকে কোথাও কনভিন্স করে নিচ্ছে যে আমার বিক্রান্তের জন্য কষ্ট হবে, ওই কষ্টটাই হচ্ছে না, বা ওই প্রেমটাই ফিল করতে পারছি না, বা শাহিদের ক্যারেক্টারটা কেন এই মেয়েটার মধ্যে আলাদা কিছু পাচ্ছে, ওটা ওটা আমি জাস্ট ফিলই করতে পারছি।
এবং ব্যাপারটা একইভাবে হচ্ছে রূপম, আমার মনে হয় কি বলতো, তুমি যে পয়েন্টস গুলো বলছো বা সাগর নীল যেটা বলছো, আমার মনে হয় কি প্রথমে যে গল্পটা যেটা লিখেছিল না সাহিত্য মানে বিশাল ভারদ্বাজ যে প্রথম স্ক্রিপ্টটা লিখেছিল, যেটা স্বপ্না দিদির পার্সপেক্টিভ দিয়ে গল্পটা ছিল, সেটাই যদি হতো ছবিটা তাহলে বেটার হতো। হুম তাহলে একটা বেটার কিলবিলের মতো ছবি হতো, যে প্রথমে ওর হাজবেন্ডের সাথে ওর প্রেম টেম দেখাতো, তাদেরকে হাজবেন্ডটা মরে হুম গেছে, মহিলাকে কি কি ফেস করতে হয়েছে। তারপরে উস্তারা জাস্ট হচ্ছে ওর একটা ট্রেনার, যে ওকে ট্রেন করছে, ওর একটা ট্রেনিং হচ্ছে বড় সড়ো, ঠিক আছে। প্লাস ওকে এই যে নিজের রিলিজিয়াস আইডেন্টিটিটা চেঞ্জ করতে হয়েছে যাতে ওকে ট্রেন করে, ঠিক আছে। ও একটা পুলিশ অফিসারকে বিয়ে করে, যেগুলো অ্যাকচুয়ালি তো করেছিল। তো ওই যে ওর মধ্যে যে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশনটা, সেটাকে দেখিয়ে এবং ফাইনালি যদি গিয়ে ও অবিনাশকে যেভাবে মারছে বা কি করছে, তুমি দেখবে একটা শর্ট ইভেন আছে মানে যেটা কিলবিলের থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড, যে ও ওর পেটে ছুরিটা মারছে, রক্তটা পুরো ফোয়ারার মতো এসে লাগছে। হুম ওটা তো পুরো লুসি লিউর যে ব্যাক স্টোরিটা ছিল কিলবিল ভলিউম 1-এ, ওখান থেকে ওই শর্টটা পুরো ইন্সপায়ার্ড। আর তুমি দেখবে ফার্স্ট হাফে বিক্রান্তকে মানে অবিনাশকে দেখায় না, অবিনাশ খালি ফোনে কথা বলছে। তুমি কিলবিল ভলিউম 1-এ দেখবে বিলকে দেখায় না। তো আমার দেখায় মনে না। হয়েছে যে একটা কাইন্ড অফ বিশাল ভারদ্বাজের একটা কোথাও কিলবিল এটা হতে চলেছিল। কিন্তু যখনই এটা ও হিরোদের সাথে মানে হিরোকে সেন্টার করে বানাতে গেছে, তখনও স্ক্রিপ্টটাকে মানে পার্সপেক্টিভটাকে চেঞ্জ করেছে। এবার সেইখানে না স্বপ্নার যে ট্রান্সফরমেশনটা, যে একটা মহিলা রিভেঞ্জের জন্য কতটা এক্সটেন্ড অব্দি যেতে পারে, সেটাকেও পুরোপুরি ফোটাতে পারিনি। আবার অন্যদিকে যেটা হচ্ছে যে এই লোকটা এতটাই একে ভালোবেসে ফেলেছে যে ওর রিভেঞ্জটা এর হয়ে যাচ্ছে, মানে ওর হুম রিভেঞ্জটাই এর নিজের করে নিচ্ছে, সেইটাও আর কি পুরোপুরি বেক করতে পারে। এইটা আমার মনে হয় দুটো একটা প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে। এই একটা হয় না যে তুমি একটা গল্প একটা পিওভি তে শুরু করছো, হঠাৎ করে তুমি পরবর্তীকালে কমার্সটাকে ফিট করবার জন্য পিওভিটা চেঞ্জ করে দিচ্ছ, তখন আর কি এটা হতে পারে। এটা তো না, তোমরা যে প্রবলেমটা বলছো, আমার আমার মনে হয় কি এটা মনে হয়েছে কারণ। অরিত্রদা, আমার মনে হয়েছে যে এই ছবিটা যেরকম ভাবে যদি শাহিদের পার্সপেক্টিভ থেকেও করে, হুসেন ইস্তারের পার্সপেক্টিভ থেকে, সেক্ষেত্রে করা দরকার ছিল যেটা যেটা বিশাল ভারদ্বাজের ওমকারাতে পাবে, মকবুলে পাবে, জিওগ্রাফিটা লোকেলটা বোঝা যায়। এখানে সেই জিনিসটা হয়নি। বম্বে আন্ডারওয়ার্ল্ডের ছবি দেখছি, এই ছবিটা দেখে না বম্বে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে রিসার্চ যেন পরিচালকের যথেষ্ট নেই, দেখে এরকমটা মনে হয়, যেটা ভেরি ভেরি আনলাইকলি বিশাল ভারদ্বাজ। কারণ আমার মনে হয় এই ছবিটাতে প্রথম 30 মিনিট অ্যাকচুয়ালি শাহিদ কাপুর তার গ্যাং, বম্বে আন্ডারওয়ার্ল্ড, দাউদের ক্যারেক্টারের সঙ্গে ওর কি কনফ্লিক্ট রয়েছে মানে অবিনাশ তিওয়ারি ক্যারেক্টারের সঙ্গে, এই বিষয়পত্রগুলোকে ভালো করে সময় নিয়ে বেক করে এবার তৃপ্তিকে 30 মিনিট বাদে ছবিতে ঢোকাও। হুম তাহলে আমার মনে হয় যে জিনিসটা স্মুথ একটা স্ক্রিন প্লে হতো। তো সেইখানে আমার মনে হয় যে মানে কারণ হয়তো কমার্স বলছে যে শাহিদ কাপুরের, যেটা তুমি বললে যে কমার্স বলছে যে শাহিদ কাপুর হচ্ছে প্রধান চরিত্র, আবার দেখবে ছবিটা দেখে মনে হয় যে তৃপ্তি বোধহয় প্রধান চরিত্র, কারণ ইন্টারভেল ব্লকে যে তুমি দেখবে অবিনাশ তিওয়ারির সঙ্গে ইন্টার কাটে তৃপ্তিকে রেখেছে, শাহিদকে নয়। দেখবে তৃপ্তি এদিকে অ্যাকশন করছে, এদিকে অবিনাশ তিওয়ারি। তার মানে কি আমি বুঝতে পারছি তৃপ্তি, এবং যখন এই সিনটার মাথায় ফিট হয়ে রয়েছে, ক্লাইম্যাক্সে যখন গলায় শাহিদ গুলি খেলো, আমি অনেক বলছি এই দেখো সালা বিশাল বড় অত্যাচার, ঠিক আছে। মানে আমি মানে পাম্পড আপ হয়ে গেছি যে আর বিশাল শাহিদ ফিরবে না, ঠিক আছে। আমি ধরে নিয়েছি শাহিদ আর ফিরবেই না। আমি হতাশা আরো বেশি এইটাতে হয়েছে যে শাহিদকে ফেরানো হয়েছে, কারণ এইটা না মানে অতিরিক্ত কমার্শিয়াল, এটা বিশাল ভারদ্বাজ, না, বিশাল এবার ভারদ্বাজ দেখো, ছবিটা নয়, এবার আমি ঠিক আছে। তোমাকে বলছি, এই যে তুমি যে অ্যাপ্রোচটা বলছো না, যে লাস্টে হিরোইন সবকিছু করছে, ঠিক হুম আছে, হুম মানে একদম লাস্টের দিকে ওটা পুরোটাই কিলবিল জোনে চলে গেছে, শাহিদ হুম ফিরছে না। হুম এই ট্রোপটা হুম রঙ্গুন বলে ছবিটাতে কিন্তু বিশাল ভারদ্বাজ করতে গেছিল, যেখানে কিন্তু হুম শাহিদ একটা পয়েন্টের পর ধরা পড়ে যায় এবং তারপর মারা যায়। হুম কাঙ্গনা কিন্তু হুম নিজে তরোয়ালটা চুরি করে ওইখানে পৌঁছাতে যায় আইএনএ কে। কিন্তু ওই ছবিটাও ব্যাকফায়ার করেছে, মানে ক্লাইম্যাক্সে তুমি যদি তোমার হিরো কিছু না করে, কমার্স বলছে। এবার দেখো নাডিয়াডওয়ালা তো একটা, দেখো এইটা দেখো নাডিয়াডওয়ালা প্রচুর খারাপ ছবি বানায়, কিন্তু এটাও মানতে হবে যে ম্যাড ক্যাপ যত আইডিয়াজ আছে, সেটা কিন্তু ব্যাকও নাডিয়াডওয়ালা বড় বড় ডিরেক্টরের ক্ষেত্রে করেছে। ইমতিয়াজ আলীকে হাইওয়ে করতে দিয়েছে, আমাদের ওর হুম নামটা কি, কবির খানকে ফ্যান্টম করতে দিয়েছে। এগুলো কোনো ছবি কিন্তু বক্স অফিসে সেরকম ভাবে, হাইওয়ে ডিসেন্ট ছবি মানে ডিসেন্ট বক্স অফিস করেছে, ফ্যান্টম চলেনি। বিশাল ভারদ্বাজকে রাঙ্গুন করতে দিয়েছিল বড় বাজেটে, এটা করতে দিল বড় বাজেটে। হুম নিতেশ তিওয়ারিকে বাওয়ালের মতো ছবি করতে দিয়েছে, যেটা নিতেশ তিওয়ারি সব থেকে হুম আন্ডাররেটেড ছবি। কিন্তু এই প্রত্যেকটা ছবিতে কিন্তু খরচা করেছে, মানে একদিকে যেরকম হাউসফুল, বাগি এইসব বানিয়েছে, বা কিসি কা ভাই কিসি কি, সরি কি যেন ছবিটার নাম, সিকান্দার, এইসব বানিয়েছে, কিন্তু এটা সিকান্দার ক্রেডিট দিতেই হবে যে এই ম্যাড ক্যাপ আইডিয়াস গুলোকে কিন্তু ও সাপোর্ট করেছে। এবার হুম ব্যাপার হচ্ছে কি, যে তুমি যখন দেখবে যে একবার রাঙ্গুনে ওই জিনিসটা ফেল করে গেছে, এবার তুমি যদি আবার সেকেন্ড টাইম সেম ট্রোপটাই অ্যাপ্লাই করতে আছো এবং সেটা যদি আবার ব্যাকফায়ার করে, কারণ আমার ঠিক মনে হয় ঠিক যে যদি এটা এই টেরিটরিতেও হাঁটতো, যে যদি লাস্টে তৃপ্তি একাই বদলা নিতে যাচ্ছে, সেটাও কিন্তু ওয়ার্ক হুম করতো না, বিকজ অবিনাশের ক্যারেক্টারটাই সেইভাবে লার্জার দ্যান লাইফ বিল্ড হুম হয়নি। হুম আর অবিনাশের ক্যারেক্টারটা মিনিসিং ফিলই হচ্ছে না। হুম এটা আর আমি আমার রিভিউতে যেটা বলেছি। এই ছবিটার ক্ষেত্রে যেটা সব থেকে খুব বড় সমস্যা অরিত্র, যদি তুমি ছবিটার ক্যারেক্টারের একটা মানে একটা ফিলোসফিক্যাল দিক ধরো, শাহিদের ক্যারেক্টারটা একটা ডায়লগ দিচ্ছে, ডায়লগটা দুবার আসে। সেটা হচ্ছে ও গ্যাংস্টার ছিল,
আমার অসুবিধা নেই, ও আইএসআই এর সাথে যুক্ত হয়েছে, আমার অসুবিধা। এবার এটা তুমি একটা ডায়লগে এস্টাবলিশই করতে পারবে না যে আমার যে উদ্দেশ্য সেটা কি করে বদলালো। তুমি দেখবে ওয়ান্স আপন টাইম ইন মুম্বাইতে একটা সংলাপ রয়েছে, मैं वो चीज की स्मगलिंग करता हूँ जिसकी इजाजत सरकार नहीं देती, उस चीज की नहीं जिसकी जमीर नहीं देती। আর এটা ওটা কিন্তু হচ্ছে একটা ডায়লগ। ওটা কিন্তু একটা না না ওটা একটা ডায়লগে হয়তো ওখানে এক্সপ্লেন করছে, কিন্তু ওটা বিল্ড আপটা আগে থেকে করে এসেছে যে অজয় দেবগন কিন্তু এটাই এক্স্যাক্টলি ওর ক্যারেক্টারটার যে মোটিভটা, যে আদর্শটা, এটা তুমি ভাবো সারা ছবিতে কিন্তু বর্তমান যখন হচ্ছে ওর ট্রেন লাইনটা খুললো, ওই ট্রেন লাইনটার জন্য ধরে রয়েছে যে ওর জন্য নিরীহ মানুষের প্রাণ যাবে না। এবার এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট, আর কিন্তু সংলাপটা আসছে না, কিন্তু কোথাও একটা কি এই ক্যারেক্টারটা না না যে কোথায় এটা তো আদর্শ একদম রাখছে। তুমি 100% আমি তোমার সাথে এগ্রি করছি যে শাহিদ আর অবিনাশের মধ্যে যে সম্পর্কটা দেখাতে গেছে না, যেটা হচ্ছে কাইন্ড অফ কোম্পানিতে বিবেক ওবেরয় আর অজয় দেবগনের যে সম্পর্কটা, হ্যাঁ, এক্স্যাক্টলি ওই হ্যাঁ, স্পটটাকে হিট করতে হতো যে একসময় দুজনে একসাথে কাজ করতো, কিন্তু এখন দুজনে দুজনে শত্রু হয়ে গেছে। এটার জন্য শুরু হয়ে গেছে। অবিনাশকে ফার্স্ট হাফ থেকে দেখাতে হতো যে ভাই অবিনাশকে, এই যেটা সাগরনীল বলছিল যে ভাই ওদের দুজনের মধ্যে একসময় হেভি বন্ধু ছিল, আর এখন দুজন দুজনকে মারবার জন্য খুঁজছে। মানে এইটাকে এস্টাবলিশ করে তারপরে জিনিসটা প্যারালালি বেক করতে করতে যেতে হতো। তো অ্যাকচুয়ালি মানে কি বলতো, মানে ওই কমার্শিয়াল বানাতে গিয়ে ওই কোন পার্সপেক্টিভ দিয়ে গল্পটা যাবে, কোন লেন্সিংটা ধরবো। এবার তুমি দেখো যদি অবিনাশ আর শাহিদের রাইভালরি নিয়ে ছবিটা হয় তাহলে লাভ স্টোরিটা প্রাধান্য পাবে না, ঠিক আছে? আবার যদি তুমি লাভ স্টোরিতে প্রাধান্য দিতে চাও তাহলে তুমি অবিনাশ প্রাধান্য পাবে না, ঠিক আছে? আবার তুমি দেখো লাভ স্টোরিটাকে প্রাধান্য দিতে গিয়ে যেটা হয়েছে যে তৃপ্তির যে রিভেঞ্জ বা তার যে ট্রান্সফরমেশন আর্কটা সেটা আবার প্রাধান্য পাচ্ছে না। তো এরকম ভাবে ওই জন্য তিনটের মধ্যে হচপচ হয়ে গেছে যে এক্স্যাক্টলি ছবিটা কোন টোনটা সেট করতে চাইছে, যেটা আমার মনে হয় বেশিরভাগ লোকেদের আর কি প্রবলেম হচ্ছে। তো এই এই ছিল ওরোমিও নিয়ে আলোচনা। রূপম দা আর কিছু অ্যাড করবে ওরোমিও নিয়ে? না আমার না না আমার একটা পয়েন্ট বলার আছে ওরোমিও নিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছিস? অডিও কি হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমার ওরোমিও নিয়ে আরেকটা পয়েন্ট বলার আছে, যেটা নিয়ে আমি খুব মানে অবাক হয়ে গেছি। সেটা হচ্ছে এই ছবির মধ্যে দুটো গান রয়েছে দিশা পাঠানি। আমি তো ভাবছি ভাই রূপম দা আটকে রূপম কি গেছে দিশা পাঠানির নাম শুনে ফ্রিজ হয়ে গেল নাকি ফোন এলো? এবং 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 এমন ভাবে ফ্রিজ হয়েছে। পারফর্ম করে তাকেও একটা ক্যারেক্টার দেওয়া হয়। না রূপম দা একটু একটু আগে থেকে শুরু করে, তুমি আটকে গেছিলে। রূপম দার প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। হ্যাঁ, ওর নেটওয়ার্কে কিছু প্রবলেম আছে, ওর মনে হয় কোনো ফোন আসছিল না তো। হতে পারে। হ্যাঁ, ওর যে পয়েন্টটা যেটা বলছে সেটা হচ্ছে যে দিশা পাটানি দুটো গানের প্রয়োজন ছিল না, ওই কাস্টিং গুলো প্রয়োজন ছিল না, ফারিদা জালালের কোনো ভূমিকা নেই, ঠিক আছে, অরুণা ইরানির কোনো ভূমিকা নেই, ওইটা মেনে এইগুলো সত্যি কথা, এগুলো তো ডিনাই করা যাবে না, এগুলো সত্যিই প্রবলেম ছবিটার মধ্যে। ওই দুটো গান না দিয়ে ওই দুটো গানের জায়গায় বরং তৃপ্তির সাথে শাহিদের যদি কেমিস্ট্রিটা দিতে পারতো, যেটা রূপম বলছিল, তাহলে অনেক বেটার হতো। মানে অ্যাকচুয়ালি শাহিদ ওকে দেখে কিসে ইমপ্রেস হচ্ছে বলতো, যে এই মেয়েটা জানেই না যে ওর শত্রুটা কতটা বড়। মানে ও বারবার খুব ক্যাজুয়ালি এসেই বলছে যে ভাই তোমার জন্য বিরিয়ানি এনেছি, তুমি সুপারি নেওয়ার কত টাকা নাও। ও বুঝতে পারছে না যে ওর এনিমিটা হচ্ছে একটা দাউদ। ওই যে নেইভিটিটা ওটাই উস্তারাকে আর কি ওর প্রতি ইমপ্রেস করছে। কিন্তু সেটা না, মানে আরো সিনস যদি ওই গানগুলো না দিয়ে যদি ওই সিনস গুলো দিত, যে আরো ইমপ্রেস হচ্ছে যে ও এত ইনোসেন্ট কথা বলছে যে যেটা ও মানে বুঝতেই পারছে না যে ভাই এই আন্ডারওয়ার্ল্ড এত কিওটিক ওয়ার্ল্ডের মধ্যে এত সিম্পল একটা মেয়ে কোথা থেকে এলো। সেটাই দরকার ছিল যে ইমোশনটা বলছে। এই ছবিটার ক্ষেত্রে যখন দিশা পাঠানির দুটো গান ঢুকলো, আমি ভাবছি মানে এত ফোর্স দুটো গান, এবং তুমি ভাবো দিশাকে সারা ছবিতে একটা ডায়লগের পোর্শন দেখেছে যেখানে ও কথা বলতে পারছে না। আমি তো অবাক যে ভাই এত বাজে ইউজ। তখন তুমি বলো, তোমার মনে হবে না যে গানগুলো খুব ফোর্সফুল ঢোকানো? এদিকে ভারদ্বাজ নিজে বলছে, নাডিয়াডওয়ালা ওকে বলছিল যে আপনাকে গান নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনাকে জোর করে কিচ্ছু প্লেস করতে হবে না। সেখানে ভারদ্বাজ বলেছে যে এখানে আইটেম সংটা ঢোকাও, এটা দরকার রয়েছে। বলছে যদি আপনাদের কারো মনে হয় জোর করে ঢোকানোটা আমি ঢুকিয়েছি, ও কিন্তু নয়, ও জানতো না এরকম একটা গান আমরা প্ল্যান করছি। তো মানে আমার তখন মনে হচ্ছে ভাই এই গানটা কেন, এটা আলাদা করে কি ইম্পর্টেন্স আছে, এটা কি প্রোভাইড করছে গানটা। তো আমি মানে এই জন্য এই না জিনিসপত্র রূপম দেখো কি হয় বলতো, ধরো তুমি চিরকাল একটা লিমিটেড বাজেটে ছবি বানিয়েছো, এবার কেউ তোমাকে ভরসা করে একবার বড় টাকা দিয়েছে, সেটা ওয়ার্ক করেনি, আবার দ্বিতীয়বারও দিয়েছে, তুমি তার কাছে অটোমেটিক্যালি একটা কৃতজ্ঞ হয়ে যাবে। তখন তুমি দেখবে বিশাল ভারদ্বাজ একটা পোস্টও দিয়েছে
যে ছবিটা রিলিজ করার আগে কিন্তু আমি বারবার এটাই বলে রাখছি যে ছবিতে যা ফ্ল আছে আমার জন্যই আছে। তুমি দেখবে ও কিন্তু যা করেছে, মানে একটা হয় না যে ভাই আমি কমার্শিয়ালি নাডিয়াডওয়ালাকে আর কি ড্যামেজ করতে চাই না, ও আমাকে এত বড় একটা চান্স দিচ্ছে, এত বড় স্টার কাস্ট এনে দিয়েছে, ঠিক আছে আমি চেষ্টা করবো যাতে ওর টাকা ফেরত আসে। দেখবে ইভেন ট্রেলার লঞ্চেও বারবার বলছিল যে আমার যে হ্যাসিয়াতের বাইরে বাজেট আমি পেয়েছি থ্যাঙ্কস টু সাজিদ ভাই, এবং আমি চেষ্টা করবো যে যাতে ওনার বাজেট উনি ফেরত পেয়ে যান। তো ওই একটা কৃতজ্ঞতা থেকে কমার্শিয়াল বানানোর চক্কর আর কি। দেখবে তুমি যখন স্ক্রিন প্লে লিখবে তুমি চাইবে হচ্ছে আনওয়ান্টেড সিন না আসুক। দেখবে একটা জায়গা আছে যেখানে হচ্ছে অবিনাশ তিওয়ারি এবার হচ্ছে বুলের সাথে খেলা দেখানো শুরু করবে। এবার দেখবে ওই শটটার আগে দেখানো হচ্ছে তামান্না ভাটিয়া বসে আছে। আমার কথা হচ্ছে তাহলে তুমি এর আগের অনেকগুলো শট এস্টাবলিশ করো যে যখন খেলা হয় তামান্না ভাটিয়া উল্টো দিকে বসে থাকে। এবার তুমি কি দেখাচ্ছ, ও রেডি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, তামান্না ভাটিয়াকে তুমি দেখাচ্ছ। পরের সিন হচ্ছে তামান্না ভাটিয়ার সাথে তোমার ফেস টু ফেস আলোচনা। তাহলে এই সিনটা তামান্না ভাটিয়াকে ওখানে আমি বসাবোই না, এখানে ডিরেক্ট হচ্ছে তামান্না ভাটিয়া ওই ইয়েটার মধ্যে ঢুকছে এবং ঢুকছে ঢুকছে দেখে কোনো দর্শক নেই, শুধুমাত্র এখানে অবিনাশ তিওয়ারি বসে আছে। এ জানে হচ্ছে কি করে এসেছে বা এ কিসের সাথে যুক্ত। ওটা বাচ্চা বাচ্চা জিনিস করবো না যে কেউ এসে কানে কানে খবর দিল দাদা দেখো তোমার বউ কি করেছে। এবার আবার গেমের জোন থেকে আমরা কনভারসেশন জোনে গেলাম, এটা শুরুই করবো হচ্ছে কনভারসেশন দিয়ে। তারপরে তুই ভাবো মাথা কাটার যে সিনটা করেছে, তোমার মনে হয় না যে ওখানে ভায়োলেন্সটাকে যেরকম ভাবে দেখাতে চাইছে ওটা মানে আমাদের সাথে ওটা জেল করছে না। ওটা দেখে মনে হচ্ছে খুব বাচ্চা বাচ্চা, ওটাকে যে লেভেলে নিয়ে যাওয়া যেত। আমরা তো ভয় পেতাম যে ও কি করবে কি করবে, বউকে এত ভালোবাসে আরে কি আমার করবে। তো মনে হচ্ছিল আমরা যে ওটা ওমকারের মতো একটা সিন হয়ে যাবে, যে ওমকারাতে যখন অজয় দেবগন ওর মুখ বালিশ হ্যাঁ দিয়ে চাপা দিয়ে মারে, ওরকম সিন হয়ে যেতে পারতো। সত্যি ওটা কি লেভেলে নিয়ে যাওয়া যেত। যাই হোক আমরা অনেকক্ষণ ও রোমিও নিয়ে কথা বললাম, সাগনিল কি একটা এবার পয়েন্ট আমরা কথা বলছিল, বলি সাগনিল পরে। বলতে বলতে থেমে গেল। আমি সাগনিল কি ভুলে গেছি কি 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 বলছিলাম এক্স্যাক্টলি, আমার মনে নেই, ভুলে গেছি, মাথা থেকে চলে গেছে শুনতে শুনতে। চলো কোহরা নিয়ে আচ্ছা কথা আমরা বলি। কোহরা, কোহরা সুদীপ আমি শর্মা। কোহরা নিয়ে কথা বলার জন্য এক্সাইটেড। আমি বলছি কোহরা সিজন 2 যখন শুরু হয় আমার না একটা শট দেখেছি এবং আমি তোমাকে বলছি ওই শটটা যেভাবে গোটা সিরিজের সাথে কানেক্ট হলো, দেখবে খুব সামান্য যে ওই মহিলাটা এরকম ভাবে মরে পড়ে রয়েছে, পুলিশ অফিসার দুটো এসছে, একটা ইয়েতে একটা বড় গরু রয়েছে এবং বাছুরটাকে হচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তুই দেখবে শিকলটা খুলবে বাছুরটাকে নিয়ে যাচ্ছে। আমি না ওটা র্যান্ডাম দেখেছি, আরে কে ওটাকে ইম্পর্টেন্স দেবে, ওরাই ইম্পর্টেন্স শট দেয়নি। এবার গোটা সিরিজের শেষে যেভাবে এই দাসগুলোকে পশু বানিয়ে রাখে এবং এদেরকে যেরকম ভাবে এদের ফ্যামিলির থেকে আলাদা করে, তুমি খালি মেটাফরটা দেখো। এবং একইভাবে ওই মুরগিগুলো রয়েছে, একটা মুরগিকে নিয়ে যাচ্ছে এবং আমরা তখন দেখতে পাচ্ছি একটা দাস এসছে তাকে এবার এখানে ঢোকাবে। তুমি খালি ভাবো এর পর হচ্ছে এদেরকে যেরকম ভাবে পশুদের মতো ট্রিট করে। আমি খালি ভাবছি যে কি মেটাফর। এবং সুদীপ শর্মা মানে এই লোকটা এরকম ভাবে কমেন্ট্রি করতে পারে। আমাদের এখানে কিছুদিন আগেই আমি অরিত্রাটা ভিডিও করেছিল, আমি দেখছিলাম ওয়াও মোমোর ঘটনাটা ঘটেছিল এবং সেটা কত বড় একটা ডিজাস্টার, মানে ওর থেকে বড় কি হতে পারে। এবার তুই ভাবো ওই ঘটনাটা মানে আমরা যারা জানি বিষয়টা আমাদের এখানে হয়েছে, তারপর এরকম একটা সিরিজ এবং এখানে এই দাসত্ব নিয়ে এই লেভেল একটা স্টেটমেন্ট, মানে আমার আমি মনে আমি হয় একটা সুদীপ কথা শর্মার। আমি একটা কথা বলতে চাই, এটা আরো শকিং তোমাদের কাছে লাগবে। এই যে ঘটনাটা তুমি মোমো কোম্পানির বললে যা আগুন লেগেছে হয়ে গেছে, ওটা তো ডিফারেন্ট কেস, বাট ওখানেও একটা কাইন্ড অফ যে লোকেদেরকে খাটানো ওরকম ভাবে গেট বন্ধ করে রাখা, ওটা অন্যরকম। আমি বলছি এই যে আমি রিভিউতেও বলেছি, আমি কুইন্টে একটা আর্টিকেল পড়েছিলাম প্রথমবার, ঠিক আছে, বন্ডেড লেবার্স নিয়ে, যে পাঞ্জাবের যে বর্ডার এলাকা আছে সেখানে যে ক্যাটেল ফার্ম আছে সেখানে এদেরকে বন্ধ করে রাখা হয়, ঠিক আছে, মোস্টলি বিহার ইউপির লোকজন, তাদেরকে চেন দিয়ে বেঁধে রাখা হয়, 18 ঘন্টা 20 ঘন্টা করে খাটানো হয়, গরু ছাগলের মতো ব্যবহার করা হয়। তো আমার দেখে এটা মানে মনে হয়েছিল যে ভাই এটা আজকের দিনে হচ্ছে বন্ডেড লেবার্স, মানে তুমি একটা লোককে একটা টাকায় কিনে নিয়েছো পুরো, বুঝতে পারলে তো? তুমি কি জানো এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলেও হয়। ইয়েস, আমি তোমাদেরকে আর্টিকেলের লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদেরকে বলছি যে আপনারা হিন্দু এর আর্টিকেল সার্চ করে দেখুন, যে বন্ডেড লেবার ইন ওয়েস্ট বেঙ্গল বলে গুগলে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। এখানে ইট ভাটা কিছু কিছু জায়গায় আছে, ঠিক আছে, সেইখানে ইট ভাটাতে এরকম ইউপি বিহার থেকে লোক নিয়ে এসে তাদের গোটা ফ্যামিলিকে ওরকম বন্ডেড লেবার বানিয়ে রেখে দিয়েছে, মানে কিনে নিয়েছে। এবং ছোট একটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 9 বছরের বাচ্চা থেকে শুরু করে আরো বড়, তাদের উপর বিশাল খাটাখাটনি, মানে ওরকম
মানে অমানসিক আর কি একটা ব্যবহার, তাদেরকে ঠিকঠাক খাবার দেওয়া হয় না, করা, চেন দিয়ে বেঁধে রাখে, এই জিনিস হয়েছে এবং তাদেরকে পরবর্তীকালে রেস্কিউ করেছে। আর তুমি কি জানো যে ওয়েস্ট বেঙ্গল, যেরকম ওয়েস্ট বেঙ্গলেও হয় এটা, সেম ভাবে এই ওয়েস্ট বেঙ্গলে যেহেতু চাকরি বাকরির তো বিশাল সমস্যা, যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর বন্ডেড লেবার্স বাইরে যায় চেন্নাইতে। চেন্নাইতে একটা ইন্ডাস্ট্রি আছে যেটা হচ্ছে জুয়েলারি মেকিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে? মানে তুমি যখন গয়নাটা তৈরি হয়, তুমি তো শোরুমে দেখতে পাও, বাট যেটা তৈরি হয় ওদের তো ব্যাক এন্ডে কিছু কারখানা থাকে। তো চেন্নাইতে এরকম বিভিন্ন জায়গা আছে, সরু সরু গলি, তার মধ্যে এরকম ছোট ছোট ঘর, সেখানে কারখানা, সোনার কাজ হচ্ছে, জুয়েলারি ফার্নেস আছে, সেখানে 16-16 ঘন্টা ধরে কাজ করছে ইয়াং ছেলেরা, এবং তাদেরকে ওই ঘর থেকে বেরোতে দেওয়া হয় না। ওই ঘরেই কাজ করো, ওই ঘরেই থাকো, ওই ঘরেই খাও, ঠিক আছে? এবং দিনে একবার করে খাবার, এবং তোমাকে প্রায় কিনে নিয়েছে। এবং চেন্নাইতে এটা বহু পরিমাণে হয়েছে, এবং সেখান থেকে প্রত্যেক বছর 2024, 2000, তার আগে 23 সালে অনেক ছেলেদেরকে ছাড়িয়েছে, মানে ওখানকার পুলিশ রেড করেছে, তাদেরকে ধরেছে, তাদেরকে রিলিজ করিয়েছে, আবার ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, তাতে তাদেরকে মানে অনেকের তো কি হয়, তোমাকে চেন দিয়ে বেঁধে রেখে দিলে তোমার তো মানসিক একটা ট্রাভেল হবে না, তুমি সূর্যের আলো দেখতে পাচ্ছ না, খালি কাজই করে যাচ্ছ, যেরকম আমরা গোট লাইফের মতো ছবিতে দেখতে পাই, এটা অ্যাকচুয়ালিতে হয়। তো তাদেরকে আবার করে ট্রেনিং দিয়েছে, তাদের ট্রিটমেন্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু করেছে, এবং তারপরে তাদেরকে রিলোকেট করেছে বিভিন্ন চাকরিতে, ঠিক আছে? তাদের মধ্যে একজনের তো ইন্টারভিউ বেরিয়েছিল, সে একটা ওই রকম ওই বুফে রেস্টুরেন্ট গুলো হয় না, সেখানে আর কি কাজ করছে। আরো অনেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম পেয়েছে, তারা আবার করে নর্মাল লাইফে ফিরতে পেরেছে। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ বোথ আ সোর্স অ্যান্ড অলসো আ হাব অফ দিস বন্ডেড লেবার্স। রিড দিস আর্টিকেল। এবং এই আর্টিকেলটা আমি পড়েছি, এটার উপর আমি একটা গল্প বানিয়ে বিভিন্ন জায়গায় পিচও করেছিলাম, কেউ এটা নিয়ে ছবি করতে চাইনি, এখন নেটফ্লিক্স হয়ে গেল, ঠিক আছে? এবার পড়লে বলবে কপি করেছে সুদীপ শর্মাকে দেখে, বাট দিস হ্যাজ বিন হ্যাপনিং ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নো বডি ইভেন নোজ অ্যাবাউট দিস। বুঝতে পারলে তো? আমি এতটা রিসার্চ করেছি বলেই তোমাদেরকে এত ডিটেলটা বলতে পারলাম, বিকজ আমি তখন যখন গল্পটা লিখেছিলাম আমি এটা নিয়ে করেছিলাম, কুইন্টে আর্টিকেলটা পড়েছিলাম, তারপরে আমি রিসার্চ করে আমি এই গল্পটা লিখেছিলাম। এবার এই ভিডিওটা অনেকে দেখার পরবর্তীতে এই সাবজেক্ট নিয়ে অন্য কেউ সিনেমা করে নিতে পারে, আই ডোন্ট নো, বাট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এবং আজ অব্দি আমাদের বেঙ্গলি কোনো ছবিতে এটা রিফ্লেকশন দেখতে পেয়েছো? দেখিয়েছে কেউ? তুলেও ধরেনি, জানেও না, মোস্ট অফ দ্য পিপল আর আনঅ্যাওয়্যার। এইটা হচ্ছে রিয়ালিটি। ওরা যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে হার্ড হিটিং রিয়ালিটি অফ ইন্ডিয়া, নট অনলি পাঞ্জাব, ইট ইজ অফ দ্য ইন্ডিয়া। এটাই আমার বলার ছিল আর কি। আমি এটা রিভিউতে শেয়ার করিনি, আমি এখানে শেয়ার করলাম। না, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমি সত্যি জানতাম না, কিন্তু কুইন্টের যে আর্টিকেলটা বলেছো ওই আর্টিকেলটা আমিও পড়েছি, এবং কয়েকদিন আগে ইনফ্যাক্ট একটা আর্টিকেল হয়েছে পাঞ্জাবে বোধহয় মোগরা বলে একটা বোধহয় একটা জায়গা রয়েছে, আমি ঠিক নিশ্চিত নই, নামটা আমি ভুল বলতে পারি। সেখানে ওখানে বন্ডেড লেবারদেরকে নিয়ে একটা আর্টিকেল হয়েছে, ওটাও এক্স্যাক্টলি ইট ভাটা, বুঝতে পেরেছো? ওখানে ইট ভাটা, এবং সেখানে ইউপি বিহার থেকে লোকজন নিয়ে যাওয়া হয়েছে। তো আমার মনে হয় যে সুদীপ শর্মা যেটা করেছে এই সিরিজটার মধ্যে, আমরা যে সিরিজটা নিয়ে আলোচনায় আসি, আমার মনে হয় ভারতবর্ষের রিয়েল চিত্রই হচ্ছে সব থেকে বড় টুইস্ট বা বিগ রিভিল, ঠিক আছে? মানে ও আলাদা করে যে একটা স্ক্রিন প্লে লেভেলে যে একটা টুইস্ট হয়, সেই টুইস্ট যাচ্ছে, ঠিক আছে, এই ক্যারেক্টারটাই কেন্দ্র করে শকিং টুইস্ট আনবো, যেটা আর কি আজকালকার ওয়েব সিরিজের ফরম্যাট হয়ে গেছে, সেটার বাইরে বেরিয়ে গেছে। যে আমার টুইস্ট হচ্ছে ভারতবর্ষের হার্ড হিটিং রিয়েলিটি, এবং সেটা যখন আমি অডিয়েন্সের সামনে আনবো, সে এতটাই শকড হবে যে ক্লাইম্যাক্সটা কি নেক্সট লেভেলে চলে যাবে। আমাকে রূপমদা মেসেজ করেছিল অ্যাকচুয়ালি যে ভাই কোরা সিজন 2 দেখ, মানে ক্লাইম্যাক্সটা দেখে, মানে এত বেশি ডার্ক ক্লাইম্যাক্সটা। তো আমার অ্যাকচুয়ালি সিজন 1 দেখা ছিল না, আমাকে অরিত্রদা অনেকবার দেখতে বলেছিল, আমার দেখা ছিল না। এবার আমি সিজন 1 যে কারণে রিভিউ করতে লেট হয়। আমার রেকমেন্ড করা সিনেমা সিরিজ দেখে না, তো ভাবে আমি খারাপ না না recommendation দিই। না, এরকম কথা একবার, এটা সিজন 2টা রিলিজ করলো বলে আমি, আর সিজন 2টা মার্চ সপ্তাহে রিলিজ করে গেছে, আমি জানতাম রিলিজ করছে, ভেবেছিলাম দেখে নেবো সিজন 1টা আগে থেকেই, কিন্তু হঠাৎ করে রিলিজ করে গেছে, আমি জানতে পেরেছি যে তোমাদের রিভিউ দেখে আমি জানতে পেরেছি যে রিলিজ করেছে, মানে তোমাদের রিভিউ ভিডিও ড্রপ হওয়াতে। তো আমি তারপরে ঠিক করলাম যে চলো আমি সিজন 1টা আগে দেখবো, এবং যে কারণে আমার রিভিউ আনতে একটু লেট হয়। এবং আমি যেহেতু দুটো সিজন পর পর দেখলাম, আমি বোধহয় আরো বেটার মানে এটা জাজমেন্ট দিতে পারবো যে একদম মানে সিজন 1-এর যে কোয়ালিটিটা, সেটা সিজন 2-তে যেভাবে ম্যাচ করেছে, এটা খুব টাফ। আমরা খুব ভালো মতো জানি যে কি হয় এখানে। সিজন 1 সফলতা পেলে সিজন 2 বা পার্ট 2 সিনেমার ক্ষেত্রে বড় পর্দায় বিগ স্ক্রিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ক করে না, কিন্তু এই ক্ষেত্রে মানে একই ধরনের, কারণ ওরা সিজন 1 ইটসেলফ একটা মানে বিশাল জিনিস, সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করা এটা খুব টাফ ছিল। এবং ওরকমই একটা সাবজেক্ট দিয়ে, মানে সিজন 1-এও ইটসেলফ যেটার সঙ্গে ডিল করে, যদিও এখন সেটা প্রচুর কন্টেন্টে হয়ে গেছে, হোমোসেক্সুয়ালিটি, মানে আয় দিন তুমি কারো কন্টেন্ট দেখবে যেখানে এটাকে নিয়ে ডিল করা হচ্ছে, কিন্তু কোহরা সিজন 1-এ যতটা সেন্সিটিভিটি ছিল, যতটা সংবেদনশীল ভাবে পরিচালক প্রেজেন্ট করতে পেরেছেন পুরো জিনিসটা, আমার মনে হয় যে সেটা দুর্দান্ত ছিল। এবং অ্যাকচুয়ালি আমি অভিনেতার নামটা ভুলে যাচ্ছি,
মানে ইয়ের সঙ্গে বরুণ সত্যির সঙ্গে যে আর কি সিনিয়র অফিসার ছিল, তার সুবিন্দর ক্যারেক্টারটা বিকি, ইটসেলফ এত সুবিন্দর হ্যাঁ বিকি। এত ভালো ক্যারেক্টার ছিল। সিজন 1 দেখার পরবর্তীতে আমার মনে ছিল যে ভাই সিজন 2 তে মানে মোনা সিং ক্যারেক্টারটা মানে ম্যাচ করতে পারবে তো, ওই স্ট্যান্ডার্ডটা থাকবে তো। তো সিজন 1 এও ওই ক্যারেক্টারটা সিনিয়র অফিসারের দুর্দান্ত, সিজন 2 না তেও তবু মোনা আমি সিং এর বলবো, ক্যারেক্টারটা ব্রিলিয়ান্ট। কিন্তু তোমরা এটা বলো, আমি তবু বলবো যে মানে বরুণ সত্যি মানে আমাদের সুবিন্দর বিকির ক্যারেক্টারটা অনেক বেশি কমপ্লেক্স ছিল, কারণ লোকটা নিজের মেয়েকে মানে তার জামাই মারে ধরে অত্যাচার করে, তাও কিন্তু নিজের মেয়েকেও সাপোর্ট করে না, ও জামাইকে সাপোর্ট করে, ও মেয়েকে উল্টে নিজে বরং করে আর কি, এবং সেটা পরে গিয়ে রিয়েলাইজ করে। মানে প্রথমে শুরুই হচ্ছে ডার্ক ক্যারেক্টার দিয়ে, এবং বরুণ সত্যিকেও কিন্তু যথেষ্ট ডার্ক রেখেছিল, ওর বৌদির সাথে যে অ্যাঙ্গেলটা রেখেছিল, ঠিক আছে। বরুণ সত্যিটা কন্টিনিউ করছে, মোনা সিংকে কিন্তু অনেকটা কনভেনশনাল একটা আর্ক দিয়েছে। মোনা সিং কিন্তু অনেক ভালো একটা ক্যারেক্টার, অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যারেক্টার। তোমাদের কি এটা মনে হয়েছে? একদম একদম, মানে বরুণ সত্যির ক্যারেক্টারটা তো আমার রূপমদা বলবে নিজের মতামত। বরুণ সত্যির ক্যারেক্টারটা দেখে আমি তো মানে ভাবছি যে এটা মানে আমি এক্সপেক্টই করিনি এরকম ক্যারেক্টার মানে ইন্ডিয়ান সিরিজে। এটা খুবই শকিং ছিল আমার জন্য বরুণ সত্যির ক্যারেক্টারটা, এবং আমার কিছুক্ষণ বুঝতে সময় লেগেছে যে ওর দাদা বিষয়টা জানে। আমার এটা বুঝতে অনেকটা সময় লেগেছে, ঠিক আছে। আমি প্রথমের দিকে ব্যাপারটা আমি ভেবেছি যে পুরোটাই আর কি মানে মানে অন্য ব্যাপার আর কি, মানে যে ঠিক আছে চল লুকিয়ে করছে যা করছে, কিন্তু এই যে মানে অন দা ফেস আমি এটা এবং এবং অ্যাকচুয়ালি তুমি যদি না দেখো যে বরুণ দাদা সত্যি তো চাইছে যে ও বিয়ে না করুক, যাতে ওর প্রপার্টিটা ওদের থাকে। মানে তুমি এবং ভাবো। বরুণ সত্যি আমি বলছি বরুণ সত্যিও কিন্তু কাইন্ড অফ বন্ডেড লেবার। হুম। তুমি যদি সেই অ্যাঙ্গেল থেকে ভেবে দেখো, ঠিক আছে, মানে জানি না ডিরেক্টর প্যারালাল ড্র করেছে কিনা, কিন্তু অ্যাকচুয়ালি বরুণ সত্যি কিন্তু মানে ও যে এটা পরিষ্কার হয়ে যায় যে ও কিন্তু খুব স্বেচ্ছায় ওই ব্যাপারটার মধ্যে ছিল না, ঠিক আছে, ওকে রাখা হয়েছিল। তো এটা আরো বেশি ডার্ক, ঠিক আছে আর ব্যাপারটা বরুণ দেখো আমরা। সত্যি তুমি দেখতে, বরুণ সত্যি কিন্তু যে যে শো এর পার্ট হয়েছে প্রত্যেকটা ভালো, অসুর বলো কোহরা বলো, প্রত্যেকটা তো ভালো ভালো পারফরমেন্স দেয়। এবং তুমি ওর পারফরমেন্সের মধ্যে যেটা দেখবে, দেখো অ্যাকশন ফ্যাকশন যা করছে করছে ওগুলো তো ঠিক আছে, ঠিক আছে, ওর সাথে মোনা সিং এর কি কেমিস্ট্রি হ্যান ত্যান, দুটো আর কি বাডি কপ টাইপের। বাট তুমি দেখবে ওর বৌদি যখন থেকে এসে থাকতে শুরু করে, ওর মধ্যে একটা আনকমফোর্টেবল ব্যাপারও নিয়ে আসে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, দেখবে কন্টিনিউয়াসলি। ওটা ও দারুণ ফুটিয়েছে, মানে ও কিছুতেই বাড়িতে থাকতে যায় না, দেখবে খালি খালি বেরিয়ে যাচ্ছে। এবং একদিন বেরিয়ে যাওয়ার সময় দেখছে বৌদি বমি করছে, সেই যে সিনটা, ঠিক আছে, মানে ওই সিনগুলোতে বরুণ সত্যি পারফরমেন্সটা দেখবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে। বরুণ সত্যি তো বড় ছবির মানে বড় ছবি নায়ক হওয়া উচিত আর কি, মানে বড় পর্দার ছবি নায়ক হওয়া উচিত, এত নুয়ান্স পারফরমেন্স দেয়। কহড়ার মানে হচ্ছে ওই ফগ বা হচ্ছে ধোঁয়াশা কুয়াশা, ঠিক আছে, কহড়ার মানে তো তাই। এবার এই যে এরা প্রত্যেকটা ক্যারেক্টার নিজের পাস্ট গুলোকে এই ধোঁয়াশায় রেখেছে, এবং যখন সেখান থেকে বিষয়টা আনফোল্ড হচ্ছে, মানে এটা টেরিফিক। তুই ভাবো, মেয়েটাও কিন্তু ওকে যখন বলে ওখানে গিয়ে হানিমুনে গিয়ে যে আমার যখন একটা পাস্ট রয়েছে, এবং যখন ছেলেটার মুখে কোনো রিয়াকশন নেই, তুই ভাবো আমাদের ওপর দুটো ছাড়ছে যে রিয়াকশনটা নেই কেন। আমার তো ওটা হেভি লাগে যে ও নিজের পাস্টটা বলছে এবং ছেলেটার মুখে কোনো রিয়াকশন নেই, ও বলছে ঠিক আছে ওটা তোর পাস্ট ছিল ছেড়ে দে। কিন্তু পরক্ষণেই এটা যখন ভাবাচ্ছে, ছেলেটার বলতে পারছে না নিজের দিকটা, যে কারণ ওটা তো মারাত্মক ডার্ক। এবার যখন মেয়েটার মা এসে বলছে যে ওর যেটা বলার ছিল ওখানে গিয়ে বলে দিয়েছিল, আর ছেলেটা তখন বলেনি, এবং যখন বৌদিরা এসে বললো যে ও তোকে হারাতে চায় না, আর লাস্টে ছবির এন্ডের সিনটা যে ও ঘুমাচ্ছে এবং ওই ওর দাদার সাথে সিনটা খুব ভালো, হসপিটালে যে দাদার যে সিনটা ওটা খুব ভালো। ওই সিনটা হেভি, যে আমি বুঝতে পারছিলাম না কাকে ফোন করব, তোকে ফোন করলাম, মানে দারুণ। এবং আরেকটা সিন আছে, ওই সিনটাও হেভি। সেটা হচ্ছে যখন হচ্ছে বাবাকে খুঁজতে খুঁজতে হসপিটালে গেছে, গিয়ে একজন পুড়ে রয়েছে, তাকে বাবা ভাবছে, আইডেন্টিটি তো নেই, বাবার মুখ তো দেখেনি, অর্ধেক হয়ে রয়েছে। ওই ছেলেটা ওইটুকু জায়গায় যা পারফরমেন্স দিচ্ছে, দারুণ। এবং আমার বেস্ট সিন লাগে হচ্ছে ওই যখন বাইকটা গাড়ির মধ্যে পড়বে, ও হচ্ছে মোনা সিং নিজের বরকে ওরকম ভাবে ঠেলে দেবে, বলবে আমার ছেলে এই বাইকের জন্য না, তোমার জন্য মরেছে। কি সিন, টেরিফিক সিন। আমি মানে ছবিটা দেখে, এই সিরিজটা দেখে বহুদিন পর মারাত্মক স্যাটিসফাই। এরা সিজন 2 দেখে এরকম পলিটিক্যাল স্টেটমেন্ট, এরকম ধরনের পারফরমেন্স দারুণ লেগেছে আমার করা সিজন। এবং মোনা সিংও ফাটিয়ে দিয়েছে। মোনা সিংকে আমি লেটলি যা দেখছি আমি প্রচন্ড ইমপ্রেসড হচ্ছি। মানে অ্যাকচুয়ালি মোনা সিংকে যখন আমি বলছি কালা পানিতে যখন এপিসোড 1-এই মেরে দেয়, আমি শকড ছিলাম যে কি হলো ব্যাপারটা। মানে মোনা সিংকে কাস্ট করেছে কিন্তু এপিসোড 1-এ মোনা সিং গন। তো আমার খুব শকিং লেগেছিল। এবং মোনা সিং কি করতে পারে আমরা লাস্ট কিছু দিন ধরে, কারণ মোনা সিং দেখবে তুমি একটা লম্বা সময় জুড়ে আন্ডার ইউটিলাইজ থেকেছে, এখন মোনা সিং স্কোপ পাচ্ছে এবং অ্যাকচুয়ালি ফাটিয়ে মোনা দিচ্ছে। সিং এর আগে কাজ ছিল হচ্ছে আমির খানের বিভিন্ন রিলেটিভ প্লে করা, আমির খানের মেয়ে, আমির খানের
গার্লফ্রেন্ডের দিদি, আমির খানের মা, এই হচ্ছে মোনাসিক আগে এইগুলো করতো। এখন হচ্ছে সানি দেওলের বউ, এখানে আর কি পুলিশ অফিসার। এখন ভালো না, মজা করছি, বাট মানে ভালো ভালো চরিত্র পাচ্ছে। আর দেখবে কোহড়াতে একটা না ডাক আছে, ওই যে যখন হচ্ছে প্রথমবার ওই মহিলাটা ঢোকে, একটা মহিষের করে অদ্ভুত একটা ডাক আছে। ওই ডাকটা কি হন্টিং ভাবো তোমার, ওটা না খুব মানে ভয়ানক। ওই ডাকটা যেরকম ভাবে ব্যবহার করেছে খুব ভয়ানক। আমি বলছি তো কোহড়া সিজন 2 নিয়ে বিস্তর আলোচনা করা যায়, যে বিশাল আলোচনা করা যায়, এরকম কাজ না, হয়েছে। দারুণ পারফরমেন্স, দারুণ plot। আমি খালি ভাবছি রূপম সাগর নীল, যে সুদীপ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সিক্রেট গেমস, মানে হি ওয়াজ অ্যাবাউট টু রাইট সিক্রেট গেমস। এবং তারপরে যেহেতু ওর প্রাইমের সাথে তখন ওই পাতাল লোক চলছিল, তাই জন্য যেহেতু ওদের একটা নেটফ্লিক্স এর ব্যাপার আছে যে তুমি ও রাইভাল প্ল্যাটফর্ম হয়, তাই ওদের সাথে কাজ করলে এদের সাথে করতে পারবে না, তখন বরুণ গ্রোভারকে নিয়ে আসে। বাট ভাবো যদি সুদীপ শর্মা সিক্রেট গেমসটা লিখতো এবং বিক্রম মোটবানি আর অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করতো, তাহলে সিক্রেট গেমস তো ডেফিনেটলি কাল্ট ক্লাসিক হেভি শো, ফার্স্ট সিজনটা বলছি, তাহলে ওটা কোন লেভেলটা যেতে পারতো বুঝতে পারছো? জাস্ট ভাবো একবার, সুদীপ শর্মা যে শো, আর সুদীপ শর্মা কিন্তু সিনেমার থেকে শো বেটার লেখে, আরো নেক্সট লেভেলে গিয়ে লেখে। কারণ ও হচ্ছে ওই এইচবিওর যে শো গুলো, যেগুলো হচ্ছে সোপ্রানোস, ওয়ার, ওগুলো এত গুলে খেয়েছে, ও পুরো ওই ফরম্যাটটাকে এখানে অ্যাপ্লাই করে। তুমি দেখবে ও ইন্ডিয়ান ফরম্যাটটা মানেই না, ঠিক আছে? ওর দেখবে ওর পুরো ক্যারেক্টারদের সাথে সাথে থাকে। ওয়ারের প্রচুর ইন্সপিরেশন দেখতে পাওয়া যায়, সেটা পাতাল লোক হোক, সেটা কোহরা হোক, মানে পুরো জিওগ্রাফিটাকে, পুরো ব্যাক স্টোরিটা, পুরো ওই স্টেটের কি কালচার, কি ব্যাপার, সবটা এক্সপ্লোর করতে করতে আসে। আমি বলছি পাঞ্জাবে তুমি দেখবে প্রচুর ধর্মের কনভার্সন হচ্ছে রিসেন্ট কিছু বছরে ক্রিশ্চিয়ানিটিতে, এবং মানে পাঞ্জাবি সর্দারজি, ঠিক আছে, কিন্তু ক্রিশ্চিয়ান, বুঝতে পারলে তো? এবার দেখবে ওখানে একটা সিন রেখেছে, ওটাকে নিয়ে খিল্লি করেছে, যে একটা লোক এরকম বসে আছে হুইল চেয়ারে, হঠাৎ এরকম কিছু বললো, ও ওই যে পাটা আর কি ওর অপাহিত ছিল সেটা নিয়ে ও ব্রেক ডান্স করছে। এগুলো অ্যাকচুয়ালিতে হয়, এবং তুমি দেখবে ওগুলো ভিডিওগুলো ফেসবুকে ভাইরাল হয় আর কি, ঠিক আছে? তো ওইটাকেও তুলে দেখিয়েছে যে কি কি হচ্ছে, সব দেখাতে দেখাতে গেছে, মিউজিক ভিডিও কালচার, হ্যান ত্যান। মানে হি ইজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ইনভেস্টিগেশন, হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ব্যাকড্রপ। ও ব্যাকড্রপটাকে ফোর ফ্রন্টে তুলে আনছে, ও ব্যাকড্রপটা এত বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে যে আমরা ওটাই দেখছি, ফলো করছি। আমার ওটা দারুণ লাগে, মানে ওর রাইটিং, ও মানে মাস্টার। আমি জাস্ট ভাবছি কোহড়া সিজন 2 তেও অরিত্র যেটা বললো যে ব্যাকড্রপটা ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট না, তুমি দেখবে কোহড়া সিজন 2 তে অ্যাকচুয়ালি কে করেছে এই প্রশ্নটা কিন্তু একটা সময় পরবর্তীতে মানে সেটাই প্রধান, সেটাই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, যেটা নর্মালি ইনভেস্টিগেটিং থ্রিলারে হয়। কোহড়া সিজন 2 এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। তুমি চরিত্রগুলো লাইফে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছো যে ঠিক আছে, ওটা ইনভেস্টিগেশনটা আছে, ওই কোয়েশ্চেনটা ডেফিনেটলি রয়েছে মাথায়, কিন্তু ওটার জন্যই দেখে যাচ্ছি, নাহলে দেখতাম না শোটা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো এটাই হচ্ছে ক্যারেক্টারদের লাইফে ইনভেস্টমেন্ট। এবং যেটা অরিত্রদা বলছিল, এইগুলো আমিও আমার রিভিউতে বলেছি, সোপ্রানোজের থেকে তো প্রচন্ড, মানে সোপ্রানোজের রাইটিং এবং এটার রাইটিং এর সঙ্গে প্রচন্ড মিল রয়েছে। আমি ওরা এতদিন দেখিনি, আমি দেখে আরো বুঝলাম যে কেন সুদীপ শর্মা সোপ্রানোজকে সবসময় বেস্ট টিভি শো বলে। এটা দেখে একদম পরিষ্কার মানে বোঝা যায় যে ওয়ারকেও বলে, ওয়ারের থেকেও ইন্সপায়ার্ড প্রচন্ড। হ্যাঁ রূপমদা বলো। আমি একটা পয়েন্ট তখন মিস করে গেলাম, ও রোমিও নিয়ে যখন আমাদের আলোচনা করলে, একজন আমার ভিডিও নিচে কমেন্ট করেছে, আমি এটা তোমাদেরকে জাস্ট ওই পয়েন্টটা জিজ্ঞাসা করবো, তারপরে আবার আমরা কোহরায় ফিরছি। সেটা হচ্ছে একজন বলছে যে অ্যাকচুয়াল রিয়েল লাইফে তো দাউদ উস্ত্রাকেও মেরেছিল এবং সাপনা দিদিকেও মেরেছিল। তো যদি ক্লাইম্যাক্সটা এরকম হতো যে শাহিদা তৃপ্তি এসছে বদলা নিতে, ঠিক আছে, এবং তাদেরকে খুব বাজেভাবে আর কি অবিনাশ মেরে দিচ্ছে, ইট এন্ডস অ্যাজ আ ট্র্যাজেডি, যে ওরা বদলাটা নিতে পারলো না, ওরা এত কিছু করলো, ঠিক আছে, ভালোবাসার জন্য ওরা চলেও এলো মরতে, কিন্তু মরেই গেল আর কি, আলটিমেটলি জিতলো ওই। যদি এরকম একটা ট্র্যাজিক এন্ডিং হতো তাহলে কিরকম হতো? একজন কমেন্টে লিখছে, মানে আমার কমেন্টে লিখেছিল আর কি, তোমাদের এটা নিয়ে কি, যদি এন্ডিংটা এরকম হতো তাহলে ও রোমিও তোমাদের কি মনে হয় কিরকম হতো? না সেইভাবে আমার মনে হয় ডেফিনেটলি এটা এন্ডিং হতে পারতো, বিশাল ভারদ্বাজ পরিচালক বলে বলছি, বক্স অফিস ফ্রেন্ডলি হতো না মেবি, কিন্তু এরকম এন্ডিং হতেই পারতো, এবং বিউটিফুল ছবি সেটা হতে পারে, আউট অফ দা বক্স হতে পারে, কিন্তু সেটাকে তাহলে শুরু থেকে ডিল করতে হতো, মানে যে আমি অ্যাক্ট 1 থেকেই ওই অনুযায়ী ক্যারেক্টার গুলোকে এস্টাবলিশ করছি, যে কাইন্ড অফ ধরে নয় বলছি যে মানে এটা খুব পরিষ্কার, যদিও এটা করার চেষ্টা করেছে পরিষ্কার, যে দুটো রুট আছে, একটা হচ্ছে আমি রিভেঞ্জ নেবো, আদৌ আমি মরে যাবো, মানে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, এরকম একটা অ্যাটিটিউড ক্যারেক্টার গুলোর মধ্যে, দুটো ক্যারেক্টার মধ্যে ফার্স্ট থেকে এস্টাবলিশ করতে হতো, এবং সেই অনুযায়ী সিন দিত। তো মানে কিছু ছবি হয় না, যেখানে দেখবে যে ক্লাইম্যাক্স কি হবে এটা অ্যাকচুয়ালি আগে থেকেই ডায়লগে পরিষ্কার বুঝিয়েই দেয়। মানে দেখবে, আমার মনে হয় যে খুব খুব প্রাইম এক্সাম্পল হচ্ছে অক্ষয় কুমার ঐশ্বর্য রায়কে খাকিতে দেখছে এবং বলছে যে
নীলি আঁখে একদিন মুঝে মারবাই, এবং আফটার অল গিয়ে সেটাই হচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র যদি আগে থেকে ডায়লগে বা কোনো সিনে রেফারেন্স দিয়ে এস্টাবলিশ করে তারপর ক্লাইম্যাক্সে আসতো, এবং প্রেমটা বিভৎস, সেক্ষেত্রে আমার মনে হয় প্রেমটা আরো ওয়ার্ক করতে হতো। মানে ওরমিওতে যে লেভেলেও করেছে তার থেকে আরো নেক্সট লেভেলে ওয়ার্ক করতে হতো, ট্র্যাজেডি তবেই হিট করে। এবং সেখানে একটা বিশাল ভারতের পোয়েট্রি, যে পোয়েটিক এন্ডিংটা ধরো ওমকারাতে আমরা দেখতে পাই, সেরকম কিছু একটা হলে ডেফিনেটলি ভালো হতে পারতো, দুর্দান্ত হতে পারতো। রূপম দা বলো। আমি কি ফ্রিজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে? না 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 আমি কি মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছি? না 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 আমারটা সাগরনি খালি ফ্রিজ হয়ে যাচ্ছে কেন? আমি ওর কথা অনেক পরে শুনতে পাচ্ছি। না, না, জানি আমরা না, তো আমার কেউ কোনো প্রবলেম লাগছে না। আমার কোনো প্রবলেম লাগছে না, কিন্তু সাগর নীলকে আমি নর্মাল দেখতে পাচ্ছি, তোমাকেও নর্মাল দেখতে পাচ্ছি। তুমি বলো, হুম সাগর বলো। নীলেরও নর্মাল রেকর্ডিংই হচ্ছে। আমার তো মনে হয় যে এই বিষয়টা যেটা যে ভেবেছে বা যে বলেছে এটা খুবই ভালো। আমিও মনে রেখে একটা কমেন্ট পেয়েছিলাম, আমার ব্যাপারটা বেশ মানে ইন্টারেস্টিং লেগেছে। এবং আমি কিন্তু সত্যি কথা বলছি, ওই ছবিটার যে এন্ডিংটা, এই ছবিটার যে শাহিদ কাপুর দাঁড়িয়ে আছে তৃপ্তির হাতটা ধরে এরকম ভাবে কাঁদতে কাঁদতে, মানে ওটা না, ছবিটা যখন দেখালাম এরকম ভাবে এন্ডিংটা হলো, ওটা আমার মানে 0.1 সেকেন্ডের জন্য মনে হয়েছে। কিন্তু আমি এরকম ভাবিনি, ভাবতে পারিনি যে যদি মানে এরকম ভাবে অবিনাশ তিওয়ারি দুজনকেই মেরে দিত তাহলে কিরকম কি হতো। বাট আমার মনে হয় সেটা হলে এর থেকে তো বেটারই হতো। এটা তো আমারও মনে হয় যে এর থেকে বেটারই হতো। না, আমার মনে হচ্ছে কি বলতো, যে বিশাল ভারতের ছবি তো তো আমি এই ধরনের ফিল্ম মেকারদের মধ্যে একটা সেন্সিবিলিটি সবসময় পেয়েছি, এবং সেই জায়গা থেকে এক্সপেক্ট করা, না দেখতে পেলেও একদম মেইন স্ট্রিম, ফুল অন মেইন স্ট্রিম গেল, আমার কোনো আপত্তি কিছু নেই, কিন্তু এক্সপেকটেশন তো একটা সেট হয়ে যায় সার্টেন ফিল্ম মেকার সম্পর্কে। তো আমার মনে হয়েছিল যে এটা মানে শাহিদের ক্যারেক্টারটা মৃত্যু দিয়েই ছবি শেষ হবে, মানে স্পয়লার হয়ে যাচ্ছে, যাই হোক আমার মনে হয়েছিল এটাই, যে মানে এত ভায়োলেন্স, শাহিদ কিন্তু কম ভায়োলেন্স ছবিতে করে না। তো অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা মানে এন্ডে গিয়ে কিছু একটা লস হবে, কিছু একটাও পাবে না, সেটা সেই অনুযায়ী ছবিটা শেষ হবে, কিন্তু বা সেইভাবে ধরো বিশাল ভারদার। এরকম হলো যে ও অবিনাশকে মেরে দিল, কিন্তু তৃপ্তি ওই প্রসেসে মারা গেল। তো ও হ্যাঁ, রিভেঞ্জটা ডান, একদম। বাট নাও হি হ্যাজ নাথিং টু লেফট, যার জন্য রিভেঞ্জ দিয়েছিল সেই আর বেঁচে নেই। হুম সেটা যদি না, হতো। তোমাদের কি এটা কখনো মনে হয় যে যারা ধরো না এজেড ফিল্ম মেকার, একটা বয়সে যখন তারা ছিল, ইয়াং ছিল, তখন তারা অনেক মানে ট্র্যাজিক কিংবা ডিপ্রেসিভ এই ধরনের সিনেমা বানিয়েছে, এবং একটা বয়সের পর ধরো কাশ্যপ বা ভরদ্বাজ, তারা এবারে একটু আশার কথা বলছে, মানে একটু হোপফুল হয়ে গেছে জীবনকে নিয়ে। কাশ্যপের ক্ষেত্রে তো এটা নোটিস করেছি, কাশ্যপ বোধহয় নিজেও বিভিন্ন ইন্টারভিউতে ক্লিয়ার করেছে। বিশাল ভরদ্বাজের এই ছবিটা তুমি যদি দেখো, মানে আমার মনে হচ্ছিল যেটা একদম ট্র্যাজেডির জন্য পারফেক্ট একটা জোন ছিল বিশাল ভরদ্বাজের, কিন্তু সেই ট্র্যাজেডির পথ বেছে নেয়নি। তো সেটা খুবই আমাকে অবাক করেছে আর কি। তোমাদের কি মনে হয় যে এটা হয় না, বয়সের আমার মনে সঙ্গে হয় সঙ্গে? মানুষ হিসাবে তো লোকে চেঞ্জ হয় না। প্রথমে হুম, ধরো ইনিশিয়ালি যখন কম বয়স থাকে তখন একটা রেবেল অ্যাটিটিউড থাকে, সেখান থেকে সিনেমাগুলোর মধ্যে সেই ব্যাপারটা থাকে, সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। অ্যাজ এ হিউম্যান বিং ও মানুষ চেঞ্জ হয়, ঠিক আছে। তারপর কিছু জিনিস তো দেখো মার্কেটও ডিকটেট করে যখন বাজেট হুম। বড় হয়ে যায়, ঠিক আছে। তো সেইগুলো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে মানে মানুষ তো একরকম থাকে না, মানে তার তো সিনেমাটিক ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো সেইটা, যাই হোক, আরো একটা জিনিস আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে হির রাঞ্ঝা বলে একটা ছবি আসছে ইমতিয়াজ আলী ওই লেলা মাজনু ইউনিভার্সের মধ্যেই, এবং একতা কাপুরই প্রডিউস করছে, ইমতিয়াজ আলী ভাই ডিরেক্ট করবে। তো শোনা যাচ্ছে, মানে আমি তো যখন অ্যানাউন্সমেন্টটা দেখেছিলাম আমার মনে হচ্ছিল যে ভাই অবিনাশ আর তৃপ্তিকে আবার হির রাঞ্ঝার চরিত্রেও যদি দেখতে পাই, বাট পরে শুনলাম যে রোহিত শারাফ বলে যে অ্যাক্টরটা আছে ও মানে রাঞ্ঝা প্লে করবে। তোমাদের কাস্টিংটা সম্পর্কে কি আইডিয়া, এবং তোমরা অবিনাশ এবং তৃপ্তিকে আমার মতো দেখতে চাও কিনা এই ছবিটাতে? না, আমি দেখো আমি দেখো, আমার 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 মনে হয় যে অবিনাশ আর তৃপ্তি কিন্তু সেই সময় ফ্রেশ ফেসেস ছিল, এবং সেই কারণেই ছবিটা ওরকম হয়েছে। তো সাবজেক্ট কিছু এরকম হয় যেগুলো ফ্রেশ ফেসেস ডিমান্ড করে, ধরো কথা আমি বলছি সাইয়ারা, মানে রিসেন্ট এক্সাম্পল, প্রাইম এক্সাম্পল বলবো না, রিসেন্ট এক্সাম্পল। তো যদি সেরকম কিছু হয় তো সেখানে সেরকম কাস্টিং, যদি রোহিত সারাফ তো আমি বলবো না যে খুব ফ্রেশ ফেস, আর ডেফিনেটলি বিগ স্ক্রিনের ক্ষেত্রে বলা যায়, আমরা যারা সিনেমা সিরিজ দেখি তারা তো প্রচুর ভালোভাবে চিনি আর কি ওকে। তো দেখা যাক যে কি এমন সাবজেক্ট রয়েছে সেইটার উপর ডিপেন্ড করছে, তবে হ্যাঁ নস্টালজিয়া ভ্যালু ডেফিনেটলি ওয়ার্ক করতো। তুমি যেটা বলছো সেটার ক্ষেত্রে, লালা মাজনুর ক্ষেত্রে, তো না, সেটা একটা তো বিষয় আমার রয়েছে। কিরকম আইডিয়াটা মনে হচ্ছিল বলতো রূপম, মানে যে মানে ধরো ওদের যে দুটো ফেসেস, ওটা ধরো হির রাঞ্ঝা ওরা, লেলা মজনু ওরা, যেটা তামাশাতে বলেও যে ওয়াহি কাহানি, ঠিক আছে, মানে একটাই গল্প যেন বারবার হয়েছে, কি মানে যেখানে এ বলে গো আমাদের যে কি আছে, গল্প তো সব একই, কিছুই তো ডিফারেন্ট নয়। তো এই যে হুম। বারবার এটা রেকারিং থিম, ওই জন্য অবিনাশ তিওয়ারিকে আমরা লেলা মজনুতে যেরকম দেখেছি, আবার যেন হির রাঞ্জাতেও একই লোককে দেখতে পাচ্ছি।
আমি সেই আইডিয়াটা থেকে আর কি বলছিলাম। এবং ওদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু ক্র্যাকিং দেবে। ইভেন একটা সিন আছে ভাইরাল হচ্ছে, যে ওই যখন মুখোশ পরে তৃপ্তি আসে আর অবিনাশ নিজের মুখোশটা খুলছে, ওই একটা সিন ওদের দুজন, অ্যাকচুয়ালি ওদের মানে সিন একসাথে দুটোই আছে, বাট ওখানেও তুমি দেখবে ওদের মধ্যে যে কেমিস্ট্রিটা, দ্যাট ইজ টেরিফিক। তো আমার মনে হয় যে ওদের একসাথে আরো ছবি করা উচিত, মানে লাভ স্টোরি ওরিয়েন্টেড। আর রোহিত সারাফ ছেলেটাকে দেখো কিউট দেখতে, কিন্তু অ্যাক্টর ভালো নয়। মানে এই হীর রাঞ্জা, লেলা মজনু এই ধরনের চরিত্র করার জন্য যে ইন্টেন্সিটির দরকার, যেটা অবিনাশের মধ্যে আছে, বা যেরকম আর কি মন থেকে আর কি কান্না বেরিয়ে আসবে ভেঙে, সেটা আমার মনে হয় না মানে রোহিতের মধ্যে নেই। আমি যা কাজ দেখেছি ওর, ওই মিসম্যাচ বলো হ্যান ত্যান, কোনোটা দিয়ে আমার মনে হয়নি যে ওর ওই ইন্টেন্সিটিটা আছে বলে, যেটা অবিনাশের মধ্যে ছিল। অবিনাশ তিওয়ারি এবং তৃপ্তিকে না ওই ছবিটা না লায়লা মজনু অনেকটা বড় একটা স্পেস দিয়েছে। ওটার পরেই কোথাও একটা গিয়ে লোককে রেকগনাইজ করা শুরু করেছে যে এরা হেভি ভালো অ্যাক্টর। এবার যদি অন্য কাউকেও সেই স্পেসটা না দেওয়া হয়, তাহলে তো এরকম ভাবে কারোর জন্য স্টেজ তৈরি হবে না। তো সেদিক থেকে দেওয়া হোক, কিন্তু যদি ছবির মধ্যে পার্টিকুলার একটা ক্রস ওভার থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে যে দর্শকটা আছে না লায়লা মজনুর, তারা খুব মজা পাবে এবং এই ছবিটাও একটা সেট অডিয়েন্স পেয়ে যাবে। মানে যদি কোনো রেফারেন্সেও বা পার্টিকুলার কোনো সিনেও দুজনকে দেখানো পসিবল হয়, বা ওরকম মানে কিছু একটা করে ওরা টাইম লাইনটা গড়েছে, তাহলে কিন্তু মজা হবে ছবিটা দেখার সময়। তবে অরিত্র যে আইডিয়াটা বললো যে প্রত্যেকটা গল্পে এই দুজনই ফিরে ফিরে আসছে, এটা কিন্তু ভালো হবে, সেটা বেশ ভালো আইডিয়া। এটার একটা অন্য মজা আছে, যে যখনই এরকম একটা এপিক লাভ স্টোরি, সেখানে ফেসেস কোথাও একটা গিয়ে এই দুজনই, এটাও কিন্তু খুব ভালো। আর আরেকটা জিনিস কি বলতো, আরেকটা আমি কাস্টিং ভাবছিলাম যখন মানে অ্যানাউন্সমেন্টটা প্রথম দেখলাম, যে দিলজিৎ আর ওয়ামিকা গাব্বি যদি হতো, কারণ দুজনেই পাঞ্জাবি, হীর রাঞ্জা তো পাঞ্জাবেরই গল্প, তো দুজনেই ধরো মানে পাঞ্জাবি, একটা হচ্ছে দিলজিৎ, একটা হচ্ছে ওয়ামিকা, ওই কাস্টিংটাও ভালো হতো, মানে আমার এটা মনে হয়েছে। বাট আমি অবিনাশ আর তৃপ্তিকে না মানে মাথা থেকে বাড়ি করতে পারছি না। মানে লেলা মজনু তো ওদের এত ভালো লেগেছিল যে আমার বারবার মানে আমার মনে হচ্ছে যে ভাই আমি যদি ইমতিয়াজ আলীকে ফোন করতে পারতাম, আমি বলতাম যে ভাই কি করছেন আপনি, কি রোহিত সারা বার করুন। তবে কি বলতো, এদেরকে দেখতেও এখন ডিফারেন্ট হয়ে গেছে, এটা সাগরনীল প্রথমে ঠিকই বললে। তৃপ্তিকে এখন আর ওই তৃপ্তির মতো দেখতে নেই, আর অবিনাশকে ওরকম দেখতে নেই। চেহারা পত্র মানে একটা বয়স বেড়ে গেছে, হয়ে গেছে, সেটা একটা হয়েছে, সেটা ঠিকই। আর রোহিত সারাফের কথা যেটা বলছি কি বলতো, আমাকে না হিন্দির অ্যাক্টররা বারবার ভুল প্রমাণ করেছে অনেক ক্ষেত্রে, যাদেরকে আমার দেখে মনে হচ্ছে অত ট্যালেন্টেড না, কিন্তু ভালো ফিল্ম মেকারের সঙ্গে যেই কোলাবোরেট করেছে, সঙ্গে সঙ্গে তার থেকে একটা এমন পারফরমেন্স দেখতে পাওয়া গেছে যেটা নেক্সট লেভেলে। তো রোহিত সারাফ সেই জিনিসটা হয় কিনা ভালো পরিচালকের সঙ্গে কোলাবোরেট করে ভালো স্ক্রিপ্টে, সেটা দেখা যাক স্পেস পেলে কি করে। যদিও তুমি কথাটা ঠিকই বলছো, আপাতত যা দেখেছি খুব প্রমিসিং, যে খুব ভালো একটা তা তো নয় ডেফিনেটলি, দেখা যাক কিরকম হয়। আর ওয়ামিকা গাব্বির কথা যখন বললে, ডিসি রিসেন্ট টিজারটা তোমাদের কিরকম লাগলো তোমাদের থেকে জানতে চাইবো। লোকেশ অ্যাজ হিরো, ইন্ট্রোডিউসিং লোকেশ, খুবই ইমপ্রেসিভ লাগছে আমার। এমনি ভাইলেন্স ইত্যাদি, অরুণ মেথেশ্বরনের পুরো ফিলটা পাওয়া যাচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অনিরুদ্ধ যে ওই জোনটার মধ্যে গিয়ে ওরকম একটা বিজিএম ডিজাইন করতে পেরেছে, সেটা খুব ভালো লেগেছে। লুক এন্ড ফিল, অ্যাস্থেটিক সবই ঠিক আছে, বাট আমি লোকেশের যে বিকজ দেখো দেবদাস হিসাবে পারফরমেন্স মানে যে প্রচন্ড ইন্টেন্স একটা পারফরমেন্স, এখনো কিন্তু আমরা লোকেশের পারফরমেন্স মানে হয় না যে একটা তুমি অ্যাক্টারের চোখ ফোক এমন তাকাচ্ছে, সেইটা কিন্তু এখনো দেখতে পাইনি। পুরোটাই ভাইলেন্স বা ব্লাড শেডের উপর দিয়ে বার করে দিচ্ছে যা যা টিজার এসছে। ছবিটার মধ্যে পারফরমেন্সটা কিরকম হয় সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে। কারণ অরুণ মেথেশ্বরনের ছবির যে ড্রামাটা, সেটা কিন্তু প্রচন্ড আর্টি ড্রামা। ওটা কিন্তু ড্রামাটাকে কিন্তু ওরা মেন স্ট্রিম মানে মেলো ড্রামা হিসেবে ট্রিট করে না। ক্যাপ্টেন মিলারে কিছুটা মেলো ড্রামা ছিল, বাট সানি কাইদম বা রকিতে যদি দেখো, মানে প্রচন্ড ড্রাই এবং খুব আর্টি একটা ড্রামা থাকে। এবার সেটা যদি লোকেশ খুব ভালো পুল অফ করতে পারে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, দেখা যাক সেটা কি করে। মানে তাকে তো অ্যাজ অ্যান অ্যাক্টর দেখিনি আমরা আগে, তো বিচারও করতে পারবো না, দেখা যাক। না লাস্ট যে শটটা গাড়ির মধ্যে লোকেশ চালাচ্ছে, ওয়ামিকা পাশে বসে, ওকে তোমার ওয়ামিকা যে কয়েস্টিমটা পুরো কীর্তি সুরেশের মতো মনে হচ্ছে কি? আমার তো মনে হচ্ছে না ওয়ামিকারা কীর্তি, আমার এক সেকেন্ডের পুরো সানি কায়েদের কীর্তি সুরেশ, মানে যেভাবে কয়েস্টিউম দিয়েছে বা যেরকম হেয়ার স্টাইল দিয়েছে, মানে একটা ছন্ন ছাড়া একটা হেয়ার স্টাইল, তো আমার পুরো মনে হচ্ছে কীর্তি সুরেশ। এবং কীর্তি সুরেশের সঙ্গে আমি তো মানে শটটা দেখে ভাবছিলাম কি যে ওর গলাটা কেটে গেছে নাকি, কারণ স্ক্রিনটার উপর কাঁচের ওপর রক্ত লেগে আছে, ও ঘাটটা এরকম করে রেখেছিল, তারপর আবার সোজা করছে। আমি বললাম ওই গলাটা কেটে গেছে নাকি, তাও লোকের সাথে ক্যাজুয়ালি বসে সিগারেট খেতে খেতে গাড়ি, তারপর দেখলাম না বেঁচে আছে। না এবার এই ক্যারেক্টারের নামটা যেহেতু ওই তোমার চন্দা, ঠিক আছে, এবার আমি ভাবছি কি যে যদি বিষয়টা এমন হয় যে পারো আর চন্দ্রমুখীর ব্যাপারটা সুইচ করে দিয়েছে, এবার এই যদি বিষয়টা হয় না, তাহলে কিন্তু মানে এই দেবদাসের ব্যাপারটার মধ্যে যদি নতুন একটা পার্সপেক্টিভ আনে, মজা হবে, মানে ভালো হতেও পারে ছবিটা। তবে যেটা বলছে যে হ্যাঁ, একটা পারফরমেন্স হেভি বিষয় তো ছবিটার মধ্যে রয়েছেই।
এবার দেখার সেটা, কারণ ডিরেক্টররা পারফরমেন্স নিজের ছবির বেলা অন্য থেকে বার করতে পারে। এমন বহু ডিরেক্টর আছে যারা অন্য ছবির পারফরমেন্সের ওই সাইকোলজিটা বুঝতে পারে না। এবার দেখার লোকের সেটা কিরকম ভাবে করে। তবে আপাতত অ্যাকশন রনেস ভালো লাগছে, কিন্তু আমি সত্যি কথা বলছি, রিসেন্টলি এত রনেস ছবিতে দেখছি তো, মানে হয় না যে কোনো কিছু মাত্রা অতিরিক্ত হয়ে গেলে একটা টাইমের পরে মনে হয় এবার বোর লাগছে। মানে এবার কোথাও একটা গিয়ে আমার ক্ষেত্রে না ওই আলাদা করে হাইটা প্রোভাইড করতে পারছে না। মানে আর ব্লাড পাত দেখে দেখে মনে হচ্ছে কি আর কিছু ফিল হচ্ছে না। এবার ওই যে মাঝখানে একটা রনেস আসলে ফিল হতো, ভাই দেখছি কিছু একটা, ওটা এবার কোথাও একটা গিয়ে এবার বোরিং লাগে। আর ভাই আর কিছু ভালো লাগছে না, যাই করছে সবই যেন ঠিকঠাক ঠিকঠাক মনে হচ্ছে। তো আমার এই টিজারটা ভালো লেগেছে, মজা লেগেছে। এবং আমি একটা জিনিস বলছি, লোকেশ নন অ্যাক্টর, ওর জন্য লোকে এক্সাইটেড, ডিসির টিজার ভালো রেসপন্স পেয়েছে। সালমান খান এরকম একজন অ্যাক্টার, এরকম বড় একজন মানে ক্রাউড পুলার, মানে গানগুলো দেখো তুমি কিভাবে লিপ দিচ্ছে, কিভাবে হাঁটছে, কিরকম দেখতে। আমি খুব খুব ডিসঅ্যাপয়েন্টেড এই ছবিটা, আমি তোমাকে সালমান বলছি। খানকে দেখে কিরকম মনে হচ্ছে বলতো, যে রিটায়ারমেন্ট ওই হয় না, অনেকে দেখবে রিটায়ারমেন্ট আর 2 মাস বাকি, 6 মাস বাকি, ঠিক আছে, যাচ্ছি লাস্ট কদিন কোন রকমে যাই একটু টিফিন নিয়ে, 11টায় ঢুকছি অফিসে, ওই ওই রকম একটা হয়ে গেছে, আর এবং ইচ্ছা তোমাদের মনে করছে হয় না। যে চিত্রাঙ্গদা এই ছবিতে, আমি না এটা মানে চিত্রাঙ্গদার সাথে সালমানের কোনো কেমিস্ট্রি নেই, কিচ্ছু নেই, কিরকম যেন দুজনের মধ্যে, আমি আর তুমি মানে কি ভাবো বলবো। বলিউড কিরকম একটা জায়গা, ভাবো যখন চিত্রাঙ্গদা সিং যখন ডেবিউ করেছিল হাজারো খ্বাহিশে এসি, যখন তাকে দেখতে সুন্দর ছিল, মানে বয়স কম ছিল, তখন তাকে কোনো বড় ছবিতে কেউ নেয়নি। আর সে যখন এখন তার এত বয়স হয়ে গেছে, লিপ ফিলিং করিয়ে এত মোটা ঠোঁট করে ফেলেছে, তখন তাকে সালমান খানের অপোজিটে কাস্ট করেছে। মানে কি জঘন্য লাগছে দুজনকে টিজারটার মধ্যে, গানের মধ্যে, মানে খুব বাজে লাগে। টিজার না, গানের মধ্যে একসাথে দুটো গানে খুব 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 আমি বাজে সত্যি লাগে। খুব বাজে লাগে। আর মানে মনে হচ্ছে কি খুব মিসফিট, মানে ভিজুয়ালস এর সাথে যেরকম জিনিসপত্র গুলো হচ্ছে খুব মিসফিট, যে ওরকম ভাবে সে রান্না করছে, এই করছে, দুজন যাচ্ছে কোথাও কোথাও, আমার একদম পোষাচ্ছে না। এই ছবিটাও মনে হচ্ছে কোথাও একটা গিয়ে চিত্রাঙ্গদা সিং চান্স পেত না, আমি তোমাকে বলছি ব্যাপারটা হচ্ছে যে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে সালমান খানের বিপরীতে আমার ধারণা এখন যারা এ গ্রেডের স্টাররা রয়েছে বলিউডে, ফিমেল স্টাররা, হিরোইনরা, তারা আর সালমান খানের ছবিতে কাজ করতে আমার মনে হয় রাজি হয় না। তার কারণ তারা এখন একটা বেসিক লেভেলের ক্যারেক্টার পাচ্ছে, যেটা আগে তারা পেতো না। যে কারণে সালমান খানের বা সালমান খানের সমগোত্রীয় সুপারস্টারদের যেগুলো মেল ওরিয়েন্টেড ছবি হতো, সেখানে তুমি দেখতে যে এখনো যে জিনিসটা কালচারটা সাউথে রয়েছে, ঠিক আছে, কিন্তু সেইটা বলিউডে ধীরে ধীরে আমার মনে হয় ডাই ডাউন করবে। কারণ কিয়ারা আদবানি কিংবা কৃতি স্যানন এরা কিন্তু প্রপার ক্যারেক্টার পেতেও শুরু করেছে, এবং এরা এরা চাইছে যে আমরা সামহাউ পারফর্ম করবো। ঠিক আছে, আজকে একটা রশ্মিকা মান্দানা, সেও একটা গার্লফ্রেন্ড করছে, সেও একটা পুষ্পা 2-তে একটা পার্টিকুলার সিন পাচ্ছে যেখানে শাইন করতে পারছে, কিংবা তার সঙ্গে সঙ্গে আরেকটা ছবি সে অমিতাভ বচ্চনের সঙ্গে করছে, চেষ্টা করছে যে সেটা একদম কমার্শিয়াল নয়। মানে অমিতাভ বচ্চনের সঙ্গে ছবিটা তুমি রশ্মিকার অন্যান্য মেইন স্ট্রিম ছবি থেকে অনেক বেশি ডিফারেন্ট। কিন্তু তো আমার মনে হয় যে এখন যুগটা বদলেছে, সেই জায়গা থেকে সালমান খানের ইয়াং হিরোইন পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কারণ আমি যেটা বলবো, যে বয়স কম হলে যে পরিমাণ ট্রলিং হচ্ছে, সেটা থেকে বাঁচবার জন্যও খানিকটা আমার মনে হয় চিত্রাঙ্গদা সিংকে কাস্টিং। রশ্মিকা মান্দানার সঙ্গে সিকান্দারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সালমান খানের কন্ট্রোভার্সি, বয়স কম হিরোইন, সেই জিনিসটার জন্য একটা আমার মনে হয় প্রবলেম হচ্ছে। আর সালমান খানের দেখো, আমার মনে হয় যে এরকম করলে আমার মনে হয় ছবি আর করার মানে কি মানে দরকার নেই। ঠিক আছে, মানে সালমান খানই থাকবে। আমরা শেষ ছবিগুলোকে দিয়ে কিন্তু 10 বছর বাদে সালমান খানকে মনে রাখবো না। আমরা কিন্তু সালমান খানকে গার্ভ দিয়ে মনে রাখবো, ওয়ান্টেড দিয়ে মনে রাখবো, বজরঙ্গি দিয়ে মনে রাখবো। তো আমার মনে হয় যে আর মানে ইচ্ছা না থাকলে আর দরকার নেই। ঠিক আছে, না আমি আমার শুনেছিলাম আমার এরকম, জানো তো রূপম, যে হ্যাঁ, সিকান্দার ফ্লপ হয়ে যাওয়ার পরে যখন সবাই খুব গালাগাল দিয়েছে, সালমান খান নাকি ওর ফ্যান্সদেরকে ডেকেছিল, তাদের সাথে কথাবার্তা বলেছিল যে কি কি প্রবলেম লাগছে তোমাদের, তারপরে নাকি সেটা চেঞ্জ করবে। এইটা যদি চেঞ্জ হয় তাহলে আর কি বলবে। এবং একটা কোথায় এসে দেখি আবার জাস্টিফাই করছে, কোথায় একটা গেছিল কোন ইভেন্টে, সেখানে আবার বলছে যে না এটা তো কার্নেলের লুক, ঠিক আছে এরকমই থাকবে, এই হবে। আর ভাই জাস্টিফাই করছো তুমি আবার ওটাকে, যে তোমার আমার এভাবে বলছে যে আমি কি তখন হাউ করে চিৎকার করবো, আরে ফানি ওয়েতে বলছে, মানে এগুলো বলার মানে তুমি নিজেকে ডিফেন্ড করছো, খুব অদ্ভুত। মানে আমি ওটাই আর বলছি যে পাশের লোকটা সানি দেওল ওর থেকে বয়সে বড় হয়, অনেকটা বড় হয়। তাকে দেখেছো তুমি? তাকে দেখছো? আরে আর জাজ তুমি দেখো খালি। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কিরকম ভাবে সময়টা ঘুরছে। সালমান খানের ছবি যেটা ছাড়া হচ্ছে আমরা আজ থেকে 5-6 বছর আগে ঈদ ভাবতে পারতাম না, এখন ঈদ অন্য ছবি এসে নিয়ে চলে যাচ্ছে। সালমান খানের ছবি জুনে আসলো কি এপ্রিলে আসলো, সেটা নিয়ে অডিয়েন্সের কোনো মাথা ব্যথা নেই। আর একটা টাইম ছিল ঈদ সালমান ছাড়া ভাবা যেত না।
দেখো সালমানের মানে এই প্রবলেমটা হচ্ছে উল্টো দিকে আমিরেরও কিন্তু অবস্থা খুব খারাপ। আমিরও যা প্রডিউস করছে যা করছে কোনোটাই প্রমিসিং কিন্তু লাগছে না, ভালো কিন্তু হচ্ছে না। না, আমির কেন বলতো স্টিল বেটার আমি বলবো। আমির কিন্তু যেটা করে সেটা ভালো বলো খারাপ বলো ঠিক আছে, নিজের একটা কনভিকশনে করে, ঠিক আছে। হুম, একটা এফোর্ট আছে ওর দিক থেকে, ও কিন্তু যে কোনো একটা দিন এফোর্ট মানে আছে, আমার মনে হয় যে হ্যাঁ। ফিরে যেতে পারে, ঠিক আছে। যে হুম কোনো দিন ফিরে যেতে পারে আমির খান। আমির খানকে হুম, আমি ওই সেন্সে ডাউট করি না, ঠিক আছে। হয়তো হয়তো এই এরাটা আমির খানের সঙ্গে ফিট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু হার্ডওয়ার্কিং লোক, ও ফিরে যাবে সামহাউ। কিন্তু হুম। সালমান খানের না এফোর্টের জায়গাতেই প্রবলেম হয়ে গেছে ওর। আমার মনে হয় গালওয়ানে সব থেকে বড় প্রবলেম হতে চলেছে সালমান খানের নিজের এনার্জি। বাকি সবকিছু যে ভিএফএক্স আছে কি আছে, প্রোডাকশন ভ্যালু কম কি, কারণ এই ছবিটা কিন্তু আমার মনে হয় সালমান খানের ছবি সাপেক্ষে প্রোডাকশন ভ্যালু কম লাগছে। তুমি যদি হুম, দেখো এখন হ্যাঁ অব্দি যা লুকান ফিল দেখতে পেয়েছি, সেটা সালমান খান সুলভ নয়, যেটা কিন্তু সিকান্দারও ছিল। সিকান্দারের যখন আমি বলছি ফার্স্ট অ্যানাউন্সমেন্টে এসছে ওই মুখোশ পরা লোকগুলো, আমার মনে হয় সেটা তো একটা সার্টেন লুক অ্যান্ড ফিল গ্র্যান্ডিওরদের চেষ্টা ছিল, এখানে যেন সেটা পাওয়াই যাচ্ছে না। তো আমার মনে হয় সালমান খান সব থেকে বড় লেট ডাউন সালমান খানের ছবিতে, এটা এটা আর একটা অদ্ভুত। একটা বিষয় দেখো অরিত্র, যদি কুলির ওই কেমিউটা ওয়ার্ক করে যেত, ঠিক আছে, কারণ আমিরের লুকটা তো ভালোই লাগছিল, যদি হুম, ওই ওটা ওয়ার্ক করে যেত তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের পারসেপশনটাই ঘুরে যেত যে ভাই আমিরকে কি প্রেজেন্ট করেছে। ওটার মানে না ওয়ার্ক করার বড় কারণ তো লোকেশ নিজেও। লোকেশ তো তৈরি মানে ওটা করতেই পারেনি, শুধু গেট আপটাই দিয়েছে আর কি। তো আমার মনে হয় কি আমিরের মধ্যে একটা বিশাল বড় আছে, আমি বাদ বাকি সবার মধ্যেই আছে। তোমার মনে হবে অজয় দেবগনের এফার্ট নেই, কিন্তু অজয় দেবগনের যে এফার্ট সেটা সালমান খানের থেকে অনেক বেটার। কিন্তু সালমান খানের যেটা হয়ে গেছে সেটা না হচ্ছে দেখো এইটা তো শোনো, অজয় সত্যি দেবগন, সালমান এফোর্ট কম অজয় দিচ্ছে। দেবগানের কথা কি, অজয় দেবগান হচ্ছে কি বলতো, ও না একটা বেসিক একটা ছবি, রেড টু একটা বেসিক ছবি, ঠিক আছে, তুমি দেখলে ঠিক আছে, মানে আমরা হয়তো বলবো যে ঠিক আছে অজয় দেবগান সেই লেভেলে করছে না, ওর আরো কেরিয়ার বেস ছবি অন্য লেভেলে। কিন্তু অজয় দেবগান কিন্তু ওর যে ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু রেড টু দেখে বলবে যে ঠিক আছে ভাই, দেখলাম টিভিতে বসে, ঠিক আছে ভাই, এই গাল মন্দ করার মতন ছবি কিন্তু নয়, ঠিক আছে। তো সেইটা দেখা যাক সালমান খান, আমি মানে এটা এখন বলতেও পারি না যে কাম ব্যাক করবে, এটাই সব থেকে খারাপ লাগে। দেখো খারাপ দেখো ফেজ দেখো সবার, আর শাহরুখেরও এসছে। দেখো দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, প্রত্যেকটা স্টারের তো বয়স হলে তো তাদের তো একটা ফেড আউট করার টাইম আছে। অমিতাভ বচ্চনও একটা মেগা স্টার ছিল, সেও এক সময় তো ফেড হয়েছে, পরের জেনারেশন তো এসছে। তো এবার তো রণবীর ভিকি এরা তো কিছু করবে নাকি? একেই হচ্ছে ঋত্বিক, এদের পরের জেনারেশন, সেও এখন তুমি দেখো না তার অবস্থা কি যাচ্ছে। তো তারপরের অ্যাকচুয়ালি এবার এবার তারাই করবে। আর অলরেডি রণবীর এদেরও তো অনেকটা বয়স হয়ে গেছে। এরা কিন্তু মানে শাহরুখ সালমান আমির যে বয়সে স্টার হয়ে গেছিল, এরা কিন্তু অনেক পরের বয়সে হয়েছে। তো এদেরকেও করতে দিতে হবে। এবং দেখো না টেস্ট আমি, চেঞ্জ হবে, মানে এটা বিধির বিধান আর আমার, কি। দেখো আমার মনে হয় যে সেটা একটা কারণ হচ্ছে অমিতাভ বচ্চন বা ওই 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 এরাটা, একটা সানি হুম, দেওয়াল, সঞ্জয় দত্ত, এরা হচ্ছে খানিকটা সিনিয়র, কিন্তু এরা সেইটা অত বছর ধরে কন্টিনিউ করতে পারেনি। বা বচ্চন, তুমি যদি দেখো বচ্চনও কিন্তু 60 অব্দি কন্টিনিউ করতে পারে নিজের স্টারডাম। সেই জায়গা থেকে শাহরুখ সালমানের কম বয়সে হয়ে গেছে, কিন্তু সেখানে শাহরুখ সালমান আমির এরা অনেকটা টেনে দিয়েছে, অ্যাটলিস্ট 55 অব্দি তো আরামসে টেনেছে, 60 অব্দি হুম। হয়তো সালমান আমির কিছুটা ফেড আউট করছে। তো সেই জায়গাতে একটা প্রবলেম হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই যে আমি গোটা ভারতবর্ষের সুপারস্টার দিকে সালমানকে নিয়ে বলবো না, এই যে বিগ বাজেট ছবি করব, বিগ বাজেট ছবি করবে, এই যে প্রেশারটা তারা নিজেদের উপরে নিজেরা নিয়ে ফেলছে, এটা বাড়াবাড়ি হ্যাঁ। হয়ে যাচ্ছে, এবং এটা মানে স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে অলরেডি। আরো আগামী দিনে বুঝতে পারবো না আমরা। না, এবং আমার আমি মনে হয় তোমাকে এটা বলছি তো, দরকার নেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে তুমি যে কথাটা বলছো এক্স্যাক্টলি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ছবিটা কনসেপ্টে বড় হতে হবে, বাজেটে নয়। আজকে আমার কথা হচ্ছে যে ক্রিস 4 বানানোর জন্য ঋত্বিক রোশন পাগলের মতো সময় নষ্ট করছে, ডিরেক্টর হব, এই হব, ওই হব, আদিত্য চোপড়ার সাথে ঝামেলা, হাজারটা স্টুডিওতে যাচ্ছে, এই করছে ওই করছে, হচ্ছে না ছবি। ওই ছবিটা অন্য কেউ প্রডিউসও করবে না, তাহলে অনেক আগেই হয়ে যেত। আর ওয়াইআরএফ ও করছে না বাজেটের কারণে। আমার কথা হচ্ছে ওর হাতে তো একটা কাবিলের মতো ফ্র্যাঞ্চাইজ আছে, ওটাও নিজে প্রডিউস করা কম বাজেটের ছবি। ওর পার্ট 2টাকে একটা সুপার হিরো ফিল্মের মতো ট্রিট করা যায় না? ওটা তো ইন্ডিয়ান ডেয়ার ডেভিল, আরামসে করতে পারে। কিন্তু ওই যে গ্রিটি একটা সুপার হিরো ভাবে যোশী জোনটার মধ্যে কাবিল কিন্তু হতেই পারে, কিন্তু হি ওন্ট অ্যাটেম্প দ্যাট, বিকজ ওর মাথায় ঢুকে আছে যে ভাই রাজামৌলি দেখ 800 কোটি বানাচ্ছে, অ্যাটলি 800 বানাচ্ছে আল্লু অর্জুন, তাহলে আমরা তো পিছিয়ে পড়ছি, আমরা কি করে একটা 50 কোটির ছবি বানাবো? 50 কোটিটা ইম্পর্টেন্ট নয়, কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তুমি তুমি কাবিল 2-তে অ্যাকশন করো না, ওরকম গ্রিটি কিলের মতো অ্যাকশন করো। আজকে ঋত্বিক রোশন যদি একটা কিলের মতো ছবির অ্যাকশন করে নিজের ছবিতে, একটা অন্ধ লোক ওই লেভেলে অ্যাকশন করছে নিজেকে ট্রেন করে, তোমার মনে হয় না লোকে দেখতে ইন্টারেস্টেড হবে? তাহলে তাহলে অফকোর্স হবে,
100% হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ও মাথায় ঢুকে গেছে যে বিগ বাজেট মানেই হচ্ছে বিগ ফিল্ম। আরে না, ওটা কনসেপ্টের উপর ডিপেন্ড করছে। বা সেম আদিত্য চোপড়ারও সেম প্রবলেম, সালমান খানেরও সেম প্রবলেম, প্রত্যেকের এতে সেম প্রবলেম দিয়ে এরা যাচ্ছে যে বিগ বাজেট বিগ বাজেট বিগ বাজেট, আরো নেক্সট লেভেলে কিছু করব। আরে ধুরন্ধর তুমি অ্যাকচুয়ালি পুষ্পার তুমি দেখো ক্ষেত্রে, দুটো পার্ট তুমি অনুযায়ী। পুষ্পার হ্যাঁ। ক্ষেত্রে পুষ্পা দেখো না, লোকেলটা ওর যে যে হুম। আন্ধ্রপ্রদেশের একটা জঙ্গল এরিয়া, এই এবং হ্যাঁ। একটা ক্যারেক্টারটা ইটসেলফ হচ্ছে ওর ওর সব থেকে বড় স্কেল। পুষ্পা হ্যাঁ। ইটসেলফ পুষ্পার সব থেকে বড় স্কেল, অন্য আর কিছু নয়। আমার মনে আরে হয় না যে পুষ্পা তো পুষ্পা। হ্যাঁ পুষ্পার বলো। আইকনিক সিন গুলো হচ্ছে ড্রামা সিনস। পুষ্পা 2 এর যে ইন্টারভেল পয়েন্টটা যেখানে ও ফাহাদ ফাজিলকে সুইমিং পুলে ফেলে দেয়, ওই সিনটা কি আছে, পাতি নাইট ক্লাবের মধ্যে হচ্ছে, ওকে সুইমিং পুলে ফেলে দিয়ে ওতে মুতে দেয়। মোমেন্টটা তো ওইটাতে যে ওকে ওখানে ফেলে মুতে দিচ্ছে। হুম। বা তুমি পুষ্পা 1 এর ইন্টারভেলটা মনে করো, একটা বারান্দার উপর একটা ছোট্ট জায়গাতে ওই চুলে কালার করছে, ও আবার ফেরত এলো। তারপরে ওই যেখানে ওই পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার হুম। সমঝে গেয়া, হুম। ফ্লাওয়ার নেই ফায়ার, ওখানে তুমি বলো তো বড় অ্যাকশন আছে নাকি বড় তাহলে জিওগ্রাফি আছে নাকি কি আছে? কিন্তু মোমেন্টটা ক্যারেক্টার ডায়লগ মোমেন্টটা ওই ডিজাইনিং এর উপর দাঁড়িয়ে আছে। এটা যতক্ষণ বলিউড বুঝবে না, ছবি কিছুতেই ভালো বানাতে পারবে না। আর না, রোজই তুমি একটা আর্টিকেল শাহরুখের দেখতে হবে। তুমি শাহরুখের কিং নিয়ে আলোচনা একটা কথা বলেছিলে যে অ্যাটলি ক্যারেক্টার মোমেন্ট ডিজাইন করতে পারে, বা কথা কথা সুকুমার ক্যারেক্টার মোমেন্ট বিভৎস ডিজাইন করতে পারে। এই ক্যারেক্টার মোমেন্ট জিনিসটা এখন অব্দি বলিউড মানে গ্র্যাপ করতে পারেনি, কিছুতেই ওরা পাচ্ছি না ক্র্যাক করতে। আরে ওটাই তো ওরা তো বুঝছেই না, ওটা তো দেখতেই পাচ্ছে না ওটা। তুমি দেখবে এই যে জওয়ানের যে ইন্টারভেল সিনটা, ওখানে একটা রড দিয়ে মারছে শাহরুখ, রড দিয়ে মারছে, এখানে ওখানে পড়ছে। ওখানে কি ওই অ্যাকশনটা কি খুব ইনোভেটিভ কিছু হচ্ছে না? তো তো রড দিয়ে দিয়ে মারছে, কিন্তু কেন দেখতে ভাল লাগছে? ওই বিক্রম রাঠোর ক্যারেক্টারটা কি করছে, একটা সিগার মুখে নিয়ে ঢুকেছে, ওই সেই সিগারটাকে একবার মুখের ভিতর ঢোকাচ্ছে, মাথা দিয়ে হেডবাট মারছে, আবার সিগারটা বার করছে। এটা হচ্ছে মোমেন্ট। বা কানে লড়াই করতে হেডফোন। করতে হেডফোন, এখানে হেডফোন, মিউজিকটা চেঞ্জ হচ্ছে, এইগুলো হচ্ছে মোমেন্ট। ও কি তুমি ওই ক্যারেক্টারটা হচ্ছে ক্যারেক্টার মোমেন্ট, ওই ক্যারেক্টারটার উপর দাঁড়িয়ে আছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যাকশন। অ্যাকশনটা যদি আরো লো স্কেলেরও হতো কিচ্ছু প্রবলেম হতো না, ওই ক্যারেক্টার দিয়ে বেরিয়ে যেত। এইটা বলিউড বুঝছেই না। তুমি ওই জন্য দেখবে ওয়ার 2 এর মধ্যে ছবিতে একটা মোমেন্ট নেই, ক্যারেক্টারের কোনো মোমেন্টই নেই। তুমি দেখো, না, তুমি দেখো তোমাদের কি ওই মনে হয় যেটা এটা এটা তোমাদের কি মনে হয় যে ঋত্বিক রোশন এখানে মানে 500 কোটি ডিমান্ড করছে, যেটা মানে এটা কি সত্যি ফিজিবল, নাকি আদিত্য চোপড়া নিজের জায়গাতে ঠিক আছে? দেখো, আমার তো মনে হয় ক্রিস 4 বানানোই উচিত না, আমার প্রথম মনে হয়। কারণ আজকের দিনে এরকম ভিএফএক্স হেভি সুপার হিরো অত্যধিক বেশি ওভারডোজ এমনি ইন্ডিয়ান অডিয়েন্সের হয়ে গেছে হলিউড দেখে দেখে। তুমি ভিএফএক্স এ নতুন কিছু করতে পারবে না। প্লাস ক্রিস ফ্র্যাঞ্চাইজটা প্রচন্ড বেশি হলিউড ডিপেন্ডেন্ট একটা ফ্র্যাঞ্চাইজ, হলিউডে বিভিন্ন সিনেমার কপি। জন উড একটা সিনেমা ছিল পেচেক, ওখান থেকে পুরো ফিউচার কনসেপ্ট মানে ফিউচার কম্পিউটারের কনসেপ্টটা ঝেড়ে ক্রিস হয়েছিল। ক্রিস 3 হচ্ছে আমাদের উলভারি ওই আমাদের এক্সম্যান এর বিভিন্ন এদেরকে নিয়ে করেছে। এবার আজকে তুমি যখন ওটা 2013 বলে চলে গেছে, কিন্তু আজকে যখন লোকের এক্সপোজার এত বেড়ে গেছে, তোমারটা রুটেড মিথোলজি থেকে নয় ক্রিস, ঠিক আছে? ক্রিসের আমার ইউনিভার্সটাই দেখে মনে হয় খুব হালকা, যেটা আজকের দিনে আর ওয়ার্ক করতে পারে না। বিকজ এখন ধরে ধরে নাও, কথার কথা বলছি, ধরো বারাণসী যখন আসবে, বারাণসী তোমার এখানে রামায়ণ ফামায়ণ পুরো রুটেড একটা গল্পকে এমন তুলে এনে মিথোলজিটা নিয়ে আসছে। এবার সেটা যে গ্র্যান্ডনেসটা সাবজেক্ট লেভেলে, আমি ভিজুয়ালস ছেড়ে দিচ্ছি, আমি বলছি গ্র্যান্ড। বা একটা মিরাইয়ের মতো ছবি কি করছে যে সাবজেক্ট লেভেলে প্রচন্ড গ্র্যান্ড। মিরাই তো বড় বাজেটের ছবি না। ক্রিস ইউনিভার্সটাই এরকম সেট আপ করা, ওর অরিজিন পয়েন্টটাই হলিউড রেফারেন্সে বানানো, তো ওটা অত ডেপথের ওয়ালা ফ্র্যাঞ্চাইজি নয়। তো যখনই আজকে তুমি করবে, তুমি না ভিজুয়ালস ম্যাচ করতে পারবে হলিউডের মতো, না ফ্র্যাঞ্চাইজটার মধ্যে ক্যারেক্টার লেভেলে বা কিছু লেভেলে কিছু নতুন কিছু করতে পারবে। তার থেকে কাবিল অনেক বেশি একটা গ্রিটি ফ্র্যাঞ্চাইজ হতে পারে, একটা গ্রিটি পুরো সুপার হিরো, পুরো ডেয়ার ডেভিলের মতো মারছে রক্তাক্ত। আমার তুমি একটা জিনিস অনেক মনে হয় সেটা হচ্ছে, তোমরা একটা সময় দেখো ওয়ারএফ এর এই প্রোডাকশন হাউসটা কত ভ্যারাইটিস ছবি আসতো। মানে একটা টাইম ছিল যে ওরা স্মল টাউন লাভ স্টোরিও করছে, ওদের ট্রেডমার্ক রোমান্টিক ফিল্মও রয়েছে, আবার একটা বড় স্পেকটাকেল রয়েছে। এবার এখন যেটা হয়ে গেছে যে ওয়ারএফ সিকুয়াল যেগুলো বানাচ্ছে সেই থার্ড পার্টের পিছন মেরে দিচ্ছে, আর না হলে যে ভিজুয়ালি স্পেকটাকেল বলছে সেটা আমাদের কিছুই মনে হচ্ছে না। আর এখন তো ওরা কন্টেন্ট ড্রিভেন কাজ করা ভুলেই গেছে। মানে কোথায় একটা রেলওয়ে ম্যান আসার পরে ওটিটিতে ওয়ারএফ এর পরপর কন্টেন্ট আসা শুরু হবে, এক্সে ওয়ার্কার এক ওরকম ধরনের কাজ, সেখানে কি আসছে একটাই সেফ বেট। আমার তো মনে হচ্ছে সব থেকে বড় সমস্যা ওয়ারএফ এর
যদি ওদের কাছে একটা ক্রিস 4 এর মতো একটা অপশনও আসে, আমি ক্রিস 4টা ছেড়েই দিলাম, আমি ক্রিস 4 যাচ্ছি না। তুমি কনসা ওয়ারএফ থেকে এক্সপেরিমেন্টাল বা নতুন কিছু বা ওদের ট্রেডমার্ক সেটা আবার এই 2025-এ জেনজিদের সাথে কানেক্ট করতে পেরেছে, কিছু একটা এনেছে তুমি বলো, অডিয়েন্সকে নতুন কিছু অফার করেছে তুমি বলো। ওয়ারএফ যেন কিছু নেই ওয়ারএফ এ যখন ধর্মারও তো নেই, ওয়াইআরএফ এর একটা হ্যাঁ। প্রবলেম না, কিন্তু ধর্মারও নেই। আর তোমাকে বলছি যে ম্যাডকের হাওয়া উঠেছিল না, যে ম্যাডক হেভি দারুণ প্রোডাকশন হাউস হেভি কিছু করছে, তুমি দেখো এই হাওয়াটা 1 বছরের মধ্যে ডুববে। থামা অলরেডি জবাব দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর মাঝে যে লাভ স্টোরি ফার্স্ট স্টোরি গুলো করেছে হাই কনসেপ্ট, ওগুলো একটাও চলেনি, ঠিক আছে। তুমি দেখো জবাব দিল বলে, ঠিক আছে, ছাবা না চলে আমি গেছে, তোমাকে ঠিক আছে। না আমি তোমাকে বলছি যে ধার্মা খারাপ দিয়েছে, তবে ধার্মার না তাও দুটো ভ্যারাইটি পাবে তুমি। একটা কেসারি চ্যাপ্টার 2 এর চেষ্টা করেছে, একটা হোম বাউন্ড আছে। তুমি বলো ওয়ারএফ এর তো কিচ্ছু নেই, কিল আছে রয়েছে। তাও আমি বলছি ধার্মার হাতে 3-4টে আছে, তুমি ওয়ারএফ এ কিচ্ছু পাবে না। ওয়ারএফ এ এত বড় একটা হাউস, কিন্তু ওয়ারএফ কখন জুড়ছে, যখন একটা কিং আসছে, তখন কিং এর আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটটা করবো ওভারসিজ মার্কেট। আরে ভাই ওটা করে কি হবে? ওয়াইআরএফ কে হলিউড ছাড়তে হবে আদিত্য চোপড়া, আর কারানকে ছাড়তে হবে হচ্ছে শাহরুখ খানকে, ঠিক আছে। শাহরুখ খানের ছবি নতুন রকম ভাবে, শাহরুখ খানের ডায়লগ, শাহরুখ খানের গান, এত শাহরুখ প্রীতি, আরে শাহরুখের বাড়িতে গিয়ে শাহরুখ প্রীতি দেখা। শাহরুখ খান নিজেই শাহরুখ খানকে ছেড়ে দিচ্ছে। শাহরুখ খান বলছে যে ভাই আমার যে ইমেজটা ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে টু দ্যাট, হি ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্যাট। শাহরুখ খান তো এখন ডিসাইড করে নিচ্ছে যে হি ওয়ন্ট ডু দ্যাট, দোজ কাইন্ড অফ স্টাফ। তার মানে তুমি ওটাতে পড়ে আছো কেন? এই যে রিসেন্টলি তুমি দেখবে বাংলাতে একটা সিনেমা হলো মন মানে না, প্রচেষ্টা হিসাবে ভালো, যে জেনজিদের জন্য একটা লাভ স্টোরি। ছবিটার প্রবলেম হচ্ছে ছবিটা এই আগে নেই, ধর্মা আর ওয়াইআরএফ এর পুরোনো যে ট্রোপস গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করছে, যেটা অলরেডি লোকে দেখছে না। দ্যাট ইজ এ ডেটেড কনসেপ্ট। মানে তুমি কেন আজকের দিনে একটা কুচকুচ হোতায় বানাবে, তাই না? তুমি যতই বলো যে জেনজি কোডেড করছি, যাই করছি, বাট ইট ওয়ন্ট ওয়ার্ক, কারণ জেনজিদের লাভ স্টোরি এরকম হয় না, তারা মুভ অন করে যায়। কার্তিকের ছবি, বরুণের ছবি কোনোটাই কিন্তু চললো না। বরুণের সঙ্গে ধর্মা জানবীর যে ছবিটা চললো না কিন্তু। আমি অরিত্র মন মানে না দেখেছে, অরিত্র ভিডিওটা আমার দেখা হয়নি, আমিও মন মানে না দেখেছি। আমার মন মানে না, আমরা মানে আমাদের ভিডিওটা একদম শেষ ভাগে আমরা চলে এসেছি, আমরা অল্প একটু আলোচনা করবো। মন মানে না ছবিটা আমি দেখলাম, মন মানে ছবিটা আমার দুজনের পারফরমেন্স খুব ভালো লেগেছে। সৌম্য ঋত্বিক, সৌম্য তো ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে, ওইটুকু জায়গা পেয়েছে। ঋত্বিকও ভালো করেছে। ছবির মধ্যে পার্টিকুলার কিছু জায়গা রয়েছে যেগুলো একটু বেটার ওয়ার্ক করে, মিউজিকটাও ভালো, ছবিটা ট্রানজেকশন ওয়াইজ, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো, লুক এন্ড ফিল ভালো, বাস্তবে ট্রিটমেন্টটাও খুব স্মার্ট করেছে, সেগুলো খুব ভালো। এবার ছবিটার সমস্যা হচ্ছে, একটা ছবি যখন লেখা হয় ছবিটার নেচার থাকবে, এই ছবিটা ফার্স্ট হাফে পুরো কুচকুচ হতে হয়। এবার হচ্ছে এখানে ছবিটার মধ্যে মেয়েটা কনফিউজ যে কাকে, মানে আমি কার দিকে বাঁচবো, কি যাব। এবার এটা বোঝা যাচ্ছে যে ওর হয়তো সৌম্যর প্রতি সেই ফিলিংসটা নেই, কিন্তু ছবিটা তারপরে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে হামটি শর্মা কি দুলহানিয়া, এই ছেলেটা কি পারফেক্ট গাই, এর পরীক্ষা নেওয়া হোক। এবার যখন ওই পরীক্ষা নেওয়ার প্রসেসটা হচ্ছে, ওই জিনিসটা যখন চলছে, ওটা মানে একদমই কনভিনসিং নয়। তার কারণ মেয়েটাকে আমরা আবার কনফিউজ দেখাচ্ছি। এবার ছবির তো নেচার হয়, তোমাকে তো যে কোনো একটা নেচার পিক করতে হবে। তুমি কিছুক্ষণ আগে ছিলে কুচকুচ হোতায়, তারপরে হলে হাম দিল দে চুকে সনম, তারপরে হলে হামটি শর্মা কি দুলহানিয়া। মানে বিষয়টা এমন ভাবে মুভ করছে যে যখনই ক্যারেক্টারের মোট বদলাবে, অডিয়েন্সকে বুঝে নিতে হবে এটা আমি কুচকুচ হোতায় দেখছি, এবার হামটি শর্মা কি দুলহানিয়া দেখছি। আর ভাই শাহরুখ খানের ওই পোজ, মানে এটাই তুমি যদি বিলিভ না করো, এটা যদি কনভিনসিং না করতে পারো, এটা করার দরকার নেই। আমি বলছি তো, এখনো হামটি শর্মা কি দুলহানিয়া অনেক মানে বেশি মেইন স্ট্রিম, অনেক মজার, কিন্তু সেটাকে ক্রিয়েট করতে গিয়ে যে রেপ্লিকা গুলো হচ্ছে সেগুলো না মানে যথাযথ নয় আর কি, সেগুলো একেবারেই যথাযথ নয়। ধাবানের লাস্ট ছবিটাও তো হামটি শর্মা গিরি কাইন্ড অফ জোনের মধ্যে ছিল, যেটা শশাঙ্ক খেতান বানালো জাহ্নবী কাপুরকে নিয়ে, যেটা ওটা খুব খারাপ, ওটা খুবই খারাপ, ওটা খুবই খারাপ করছে না। ওই তো বলছি চলছে না তো, খারাপ হচ্ছে তো, তুমি বারবার ওটা কপি বানাতে পারবে না তো, কপি করতে পারবে না। আর হচ্ছে একটা সবকিছুর একটা টাইম পিরিয়ড থাকে না, এখন এই বিষয়টা খুব ব্যাকডেটেড হয়ে গেছে। মানে আমার কাছে তুমি বলো না, আমরা রোমান্টিক ছবি হিসেবে এখন একটা ট্র্যাজিক এন্ডিং পাচ্ছি লাভারের মতো ছবিতে। মানে ওই ছবি দেখে শালা কি লেভেলে হাই দিচ্ছে, উড়ে যাচ্ছে। আর যদি রোমকম দেখতো, আমি প্রেমালু দেখবো, যে একটা ছবি দেখলাম ভাই মন ভরিয়ে দিচ্ছে, যে কি ছবি। আর বাংলাতে লাভ স্টোরি বেস্ট লাগছে হচ্ছে প্রদীপ যেগুলো করছে, ডুড যেগুলো, আর হচ্ছে পুরোনো গল্প নিয়ে নতুন ভাবে প্রেজেন্ট করছে জেনজি কোড করে। আর যদি বাংলাতেও বলি, বাংলাতেও তো দেখলাম হচ্ছে শহর দুষ্টতম দিনে, কি সুন্দর রোমান্টিক ছবি, কি ভালো এন্ডিং, কি ভালো একটা ছবি।
তো আমার মনে হয় যে জিনিসটাকে বুঝতে হবে আমি অডিয়েন্সকে কি দেখাতে চাইছি। আর একটা রোমান্টিক ছবির মানে বাংলা রোমান্টিক ছবির ডিউরেশন 3 ঘন্টা, এটা খুব বাড়াবাড়ি, মানে হ্যাঁ অনেক বড়, এটা খুব বড়। লাস্ট আমরা কি একটু তো তুই ম্যান ছবিটা নিয়ে কি কথা বলে নেবো একটু, কারণ ওই ছবিটাও রিসেন্ট রিলিজ করেছে। একটু বলে নিয়ে তুই একটু বলে আমি নিই, ঠিক আছে। একটু হুম। বলুন। দেখো আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ছবিটার ফার্স্ট হাফটা আননেসেসারি, দরকার ছিল না, ঠিক আছে। দাঁড়া, সেকেন্ড দাঁড়া। হাফটা আমরা এমন ভাবে বলছি যে একটু বলে নি, যেন দয়া করছি সিনেমাটার উপরে, যে চলো একটু বলে নি। হ্যাঁ, বলো, তুই আর মেয়ে নিয়ে মানে কথা বলাটা দরকার। আমি বিজয় নাম্বারের কাজের খুব ভক্ত, খুব ভালো একজন মেকার, খুব ভালো ডিরেক্টর। এবার এই যে ছবিটা পুল, এই পুলের কথা আমি প্রথম দিন থেকে বলছি, এটা পুলের এই ছবিটা রিমেকই মনে হচ্ছে, পুরো হুবহু সব মনে হচ্ছে। এবার দেখলাম ওরা একদম প্রথমে প্রপার ক্রেডিট ফ্রেডিট দিয়েছে পুলকে। এবার ছবিটা আমি যখন দেখেছি, মানে ছবিটার তো ফার্স্ট হাফেই তারা একটু মোমেন্টস অ্যাড করেছে, বাদ বাকি জিনিসপত্র তো একটু, পুরো ওটা একটু অত রান টাইম বাড়িয়েছে, একটু 50 মিনিট 55 মিনিট অ্যাড করেছে, তুমি ওটাকে একটু বলছো? না, ফার্স্ট হাফটা তো পুরোটাই তোমার হচ্ছে ওরা ক্রিয়েট করেছে। এবার ছবির সেকেন্ড হাফটা এক, এবং যেটা অরিজিনাল ছবিতে ওই মানে এর কুমিরের যে দিকটা এবং হচ্ছে এই মেয়েটার যে দিকটা, দুজন প্রেগনেন্টের যে দিকটা, ওটারও বেটার এস্টাবলিশ ছিল বলে আমার মনে হয়েছে। কিন্তু আমি সত্যি বলছি, আমার না এই ছবিটা দেখে মনে হয়েছে যে যদি সানায়া কাপুরের মতো পারফর্মার তোমার কাছে থাকে, তাহলে বিজয় নাম্বারের মতো ডিরেক্টর লাগবে, যে সালা পারফরমেন্সের দিকে তোমার তাকাতেই দেবে না। এরকম ছবি বানিয়েছে যে আমি ক্রোকোডাইলের পারফরমেন্সে খুশি, আদার্স গৌরবের পারফরমেন্সে খুশি, সানায়া কাপুর ছবিতে আছে। মানে আমার ওটা কোথাও ওটা মাথার যন্ত্রণাই না যে সানায়া কাপুর কি অভিনয় করছে, আমি ভুলে গেছি ভাই। আমি পুরো ডিরেক্টরের আর ছবিতে যেভাবে গান ব্যবহার করেছে, সেই কিশোর কুমারের পুরোনো গান, সেটার সাথে ট্রানজেকশন এত মস্তি দিয়েছে। আমি ছবিটার মেকিং শয়তান থেকেই করে, শয়তান বলে একটা ছবি করেছে না বিজয় নাম্বার, ওটা থেকেই তো করে আছে, খোয়া খোয়া একটা চাল। কি ছবির নাম নিলে অরিত্র শয়তান, ওই ছবির ট্রানজেকশন, গানের ব্যবহার দুর্দান্ত। জলের মধ্যে পড়ছে, সাউন্ড ধাপ করে খুলছে। বলো বলো না, বলো। আমার কি বলতো, বিজয় নাম্বিয়ার হেভি ডিরেক্টর, টেকনিক্যালি হি ওয়াজ সুপার, হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট টু মানিরত্নম, ঠিক আছে। তো হি ইজ সুপার, এবং প্রত্যেকটা ছবিতে ছবি খারাপ হতে পারে, বাট বিজয় নাম্বিয়ারের মেকিং খারাপ হয় না। কিন্তু আমার কি মনে হয় বলতো, বিজয় নাম্বিয়ার না ভালো রাইটার, ভালো গল্প, মানে ওর দেখবে প্রচুর ছবি বানিয়েছে, বাট অনেক ছবি না প্রচন্ড স্টাইল আছে বাট সাবস্টেন্স থাকে না। আমার এই ছবিটার সেকেন্ড হাফটা ভালো লেগেছে, আর সেকেন্ড হাফটা ফুল ছবির ফ্রেম বাই ফ্রেম রিমেকও নয়, বাট যেটা যে এসেন্সটা ওরা মিস করেছে, যে অরিজিনাল ছবিটাতে কি ছিল, যে ওই ক্রোকোডাইলটা নিজে প্রেগনেন্ট, ও ডিম গুলো এরা খেয়ে নিয়েছিল ফুটিয়ে, এবার ওই জন্য ও ওকে অ্যাটাক করছে, আর এ নিজের বউকে বাঁচাবার চেষ্টা করছে বিকজ ওর বউ প্রেগনেন্ট। মানে দুটো মা নিজেদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য লড়াইটা করছে, বুঝতে পারলে তো ব্যাপারটা এরকম ছিল। এবং ওটা কিন্তু অনেক দিন ধরে ওরা পুলে আটকে ছিল, এবং ওখানে কুকুরটা না এরকম লাস্টে বাচ্চাতে গিয়ে ঝাঁপায়, গলায় দড়ি ফাঁস আটকে মারা যায়, বিকজ ও আটকে থাকে তো চেনটার সাথে ওর। তো ওখানে খুব ডার্ক এবং খুব ডিস্টার্বিং সিনেমা ওটা, আর মেসেজিংটা খুব ভালো। এবার এখানে কি করেছে, বিজয় নাম্বার দুটো কুমির এনেছে, মানে কুমির দুটো কাপল, ঠিক আছে, অনেক কিছু করতে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই যে ফিলটা ছিল, যেটা কোর মেসেজটা, ইমোশনটা ছিল, যে দুটো মায়ের লড়াই, দুটো মা নিজেদের বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করছে, সেটা আর আনতে পারেনি, যেটা মানে আমাদের জেমস ক্যামেরন ছবিতে এনেছে। এখানে কিন্তু শুরুটাও করলো যে কুমিরটা এসে ডিমটা দিল, ঠিক আছে, ওরা আলোচনা করলো, তারপরে গায়েব হয়ে গেল। মানে ওটা কিন্তু এখানেও করা যেতে পারতো, করলো না। মানে এরা ওই ডিম খাওয়ার ডার্কটা ওই জোনটা ঢুকলোই না। এবং হচ্ছে ছবিটার মধ্যে আমি বলছি, এই ছবিটা আমার জন্য কখন থেকে হিট করেছে, যখন হচ্ছে কুকুরটাকে খেয়ে নেবে এবং ওটাকে ওরকম ভাবে ছবিটা দেখাবে, এটা না আমি এক্সপেক্ট করিনি। এবং আমি দেখলাম অডিয়েন্স কিন্তু ওই সিনটার পরেই এরকম ভাবে বসলো, মানে ওটা অডিয়েন্সের জন্য হেভি ওয়ার্ক করে গেছে ওই কুকুরের। এবং তুমি দেখবে এই ছবিটা কিন্তু অডিয়েন্স দেখছে, তুই আমি, এবং আমি বলছি এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করে নেবে, যেহেতু বিশাল বাজেট নয় এই ছবিটার, এই ছবিটা ব্যবসা করে নেবে। না কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে ওই কুমির গুলো কি কাপেল ছিল না, ওরাই তো কাপেল ছিল, মানে কুমির দুটো ছেলে কুমির মেয়ে কুমির ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ডিমের অ্যাঙ্গেলটাকে আনতো, তাহলে এরকমও হতো যে বাবাটাও চলে এসছে আর কি, মানে বাবা মা মিলে ওদের দুজন, মানে দুটো কাপল ভার্সেস দুটো কাপল হয়ে যেত ব্যাপারটা। তো ওটা আমরা মনে হয় যেটা খেলতে পারতো এই জায়গাটা, ওই জায়গাটা ওরা ঢুকলো না। তবে পোর্শনটা কিন্তু অনেকটা কম রেখেছে, তুমি দেখবে মানে একটা দিনের মধ্যে ঘটনাটা হচ্ছে, ঠিক আছে,
এবং মানে খুব কম রেখেছে আর কি ব্যাপারটা। ওখানে যেরকম পুরোটাই সার্ভাইভালটাই ইলাবোরেট ভাবে ছিল, তো পুল ইজ আ ডেফিনেটলি আমি বেটার ফিল্ম। বাট তবু আমি বলবো এই জোনের মধ্যে তো ছবি হয় না তো হিন্দিতে, তবু ভালোই করেছে সেকেন্ড হাফটা। বাট ফার্স্ট হাফটার প্রয়োজন ছিল না, গালি বয়ের মতো একটা করতে গিয়ে। ওই তুমি দেখবে হ্যাঁ একটা সিন আছে, ওটা পুরোই গালি বয়ের মতো, যেখানে সেই বিজয় রাজ সেই রণবীর সিং কে একটা ডায়লগ দিচ্ছে না, ওরকম একটা সিন আছে না, ড্রাইভারটা যখন ওকে বলে, ওইগুলো আমার জমেনি। মানে ওটা এই গল্পটাকে সার্ভিসই করতে পারছে না। না, আমার ছবিটা ভালো লেগেছে, মজার লেগেছে। আমার আদার্স গৌরব কি হেভি লেগেছে, আদার্স গৌরব কি সব ডায়লগ। আর এই ছবিটার একটা সমস্যা হচ্ছে কি, ছবিটার নেচারটা ওই মাঝে মাঝে ওই ডায়লগ গুলো দিচ্ছিল না সিরিয়াস সিনে, যে কুমিরটা চলে এসছে, ও বলছে পানিকা গডজিলা, আমি বলছি ভাই এরকম সিরিয়াস সিন যে এখানে এসব কথাবার্তা কে বলে। এখানে সত্যি খুব আননেসেসারি, ওখানে ওই যে চাপটা ওটা যেন অনুভবই হচ্ছিল না কিছু কিছু জায়গায়। কিন্তু আমি বলছি ওই হার্ড হিটিং সিনটার পর ছবিটা না মানে ওটা অডিয়েন্সকে বসিয়ে দিয়েছে। ওই কুকুরটার ওরকম একটা প্যাথেটিক সিন হবে এটা আশা করি, আমিও ভেবেছিলাম ফার্স্ট লেগেই মরবে, আদারওয়াইজ এখানে বাঁচিয়ে নেবে। কিন্তু শালা ওটা যে ওরকম ভাবে টেনে নিয়ে করলো, ওটা ওটা মানে খুবই ওয়ার্ক করেছে। যাই হোক, অনিল বলো। ভালো না, আমার দেখো তোমরা সবটাই বলে দিয়েছো, আমার অরিজিনাল ছবিটা দেখা নেই, তো যে কারণে এই ছবিটা আমার বেশ আমি বলবো যে ভালোই লেগেছে। সেকেন্ড হাফের জন্যই ভালো লেগেছে, কারণ সেকেন্ড হাফটা শোনো একটা হচ্ছে সানায়া কাপুরের ছবি, একটু মানে সানায়া কাপুর থাকলে একটু ডাউট লাগে, তো এক্সপেকটেশন আমি খুব বিশাল কিছু রাখিনি। এবং ফার্স্ট হাফটা যেভাবে এগোচ্ছিল তো আমি মোটামুটি আর কি মানে যে ঠিক আছে চল ভাই ঠিক আছে দেখতে এসে গেছি। কিন্তু তারপরে যেটা আফটার অল হলো লাস্টে, সেটা হঠাৎ করে আমাকে একটা নড়িয়ে চড়িয়ে বসিয়েছে, মানে রিয়েল যে থ্রিল টেনশন ওয়ার্ক করে গেছে। তবে সেকেন্ড হাফটার জন্য এই ছবিটা অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে, এবং আমি হিউমারটা খুব এনজয় করেছি ছবি, মানে যেটা রূপম দা বলছে যে মানে গডজিলা, ডেফিনেটলি আমি বলবো যে হ্যাঁ মানে ওটা সিরিয়াস সিচুয়েশনে, মানে আমার ক্ষেত্রে হয়তো অন্য অনেক ছবিতে এই জিনিসপত্রগুলো ওয়ার্ক করে, যে সিরিয়াস সিনে কেন বাওয়াল করছিস, তো সামহাও এই ছবিটা হয়তো আদার্স গৌরবের এটা ব্রিলিয়ান্স আমি বলবো, ও সামহাও আমাকে আমার জন্য ওয়ার্ক করে দিয়েছে। তা আমি কিন্তু মানে হেসেছি, মানে আমি প্রত্যেকটা জায়গাতেই হেসেছি, এবং কিছু জায়গাতে তো আমার অ্যাকচুয়ালি সিচুয়েশন কমেডি বেশ ভালো, কিছু জায়গাতে তো মানে আমার রিয়েল চিকিনেস রয়েছে। ভালো লেগেছে হচ্ছে ওর আদার্স গৌরবের বন্ধুটাকে, ঠিক আছে, মানে ওকে আমার টেরিফিক লেগেছে, এসে বলছে মুঝে ছোড় দেখি কি, ওই জায়গাগুলো হেভি লেগেছে। ও খুব খুব মজা দিয়েছে ছবিটা। যাই না হোক, আমার ছবিটা ওভারঅলে আমার মনে হয় যারা অরিজিনালটা দেখেনি, সোর্স মেটেরিয়ালটাই এত ভালো, যে কারণে অ্যাডাপ্টেশনটাও আমার মনে হয় যে একটা একটা লেভেলে অবশ্যই ভালো লাগবে যারা দর্শকদের, যারা অরিজিনালটা দেখে। যারা পুল দেখেনি তাদের এই ছবিটা খুব ভালো লাগতে পারে, মানে যারা পুল দেখেনি। আর পুল দেখলেও কিন্তু মানে এই ছবিটা আমি আমি যেটা বলছি যে ওরা সালা এই বাজেটে অ্যাচিভ করে দিয়েছে। তো আমার কথা হচ্ছে যদি একটা প্রপার, যেটা অরিত্র বললো, প্রপার একটা মাল দেওয়া হয় না, বিজয় নাম্বার কি অ্যাচিভ করে দিতে পারে এটা মানে আমরা ভাবতেও পারছি না। ও এই বাজেটে এটা অ্যাচিভ করে দিচ্ছে, এটা এটা কিন্তু খুব সহজ বিষয় নয় যেরকম ভাবে অ্যাচিভ করছে। তবে যতটা সময় ধরে ওয়ার্ল্ড বিল্ডিং করেছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট করেছে, তাতে করে আমার মনে হয় যে মানে ইমোশনাল লেভেলে আরো ছবিটা ডেপথ ডিমান্ড করছিল, মানে সময় এতটা দেওয়ার পরেও হচ্ছে না। মানে আরেকটা জিনিস আমি দেখো মানে আমি এটা মানি যে কিছু জনরাতে কিছু লিমিটেশন থাকে, বা সেটা ক্র্যাক করার জন্য, ওটাকে ভেঙে চুরে বেরিয়ে যাওয়ার জন্য তোমাকে মানে নেক্সট লেভেলে কিছু আনতে হবে। করা সম্ভব নয় বলছি না, ডেফিনেটলি সম্ভব, জনরা রিডিফাইন্ড হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে সার্ভাইভাল থ্রিলার 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে বেটার, ঠিক আছে। মানে 2 ঘন্টা 23 মিনিট চলে গেছে ছবি, এটা একটু বাড়াবাড়ি, ঠিক আছে, এই জনরাটা এটা ঠিক মানে শুট করে না। এবার তারপরেও যদি ইমোশন ফর্ক তো, কারণ দেখবে তুমি যে ওই যে মানে দেখবে এই সেম জিনিসটা, দেখবে রূপম দা দেখেছি কিনা ছবিটা, রিভিউ করেছি কিনা মনে পড়ছে না, অরিত্র দা রিভিউ করেছিল ছবিটা, আমিও রিভিউ করেছিলাম। একটা একটা আমরা এই বছরই ছবি দেখেছি সার্ভাইভাল থ্রিলার, এবং সেকেন্ড হাফে ওটা একটা মানে কাইন্ড অফ আর কি মানে সাইফাই লেভেলে চলে যায়, টাইম লুপের, ঠিক আছে। ওই ছবিটা তো দেখবে সেম ট্রোপটা দিয়েছিল, যে ক্যারেক্টারটা এরকম একটা ছোটবেলাতে এরকম একটা মানে ওর ওর এর সঙ্গে একটা এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু সেটাকে ওখানে অনেক বেটার ডিল করেছিল। হ্যাঁ, তো সেই জিনিসটা এখানে রেখেছে, কিন্তু ওটা ফ্লেশড আউট হয় না সানায়া কাপুরের ক্যারেক্টারের মধ্যে। তো এই বিষয়পত্রগুলো আমার ছবিটার মধ্যে আরো বেটার হতে পারতো। তবে ঠিক আছে, সেকেন্ড হাফটা মানে থ্রিলার দিক থেকে দেখতে গেলে, সার্ভাইভাল থ্রিলার জনরা হিসেবে সেকেন্ড হাফটা অডিয়েন্সকে স্যাটিসফ্যাকশন দেবে। চলো, তো এই এই ছিল আলোচনা আজকে নাকি? এই ছিল আলোচনা আজকে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা র্যাপ আপ একদম করি আজকের মতো। একদম কিরম লাগলো একদম আপনাদের ঠিক এপিসোড আছে। অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খুব শীঘ্রই আমরা আরজিভির গ্যাংস্টার ট্রিলজি নিয়ে আসবো, তার উপর ভিডিও। আসলে আমি আরেকটা নিয়ে ভাবছিলাম যে RGB ওটা তো আনছি, ওটা তো আমি নিজে খুব এক্সাইটেড ওটা নিয়ে। এবং আমরা আরেকটা ছবি নিয়ে আসবো, সেটা হচ্ছে আগের অগ্নিপথ এখনকার অগ্নিপথ। কালকে 36 বছর অগ্নিপথের পূরণ হয়েছে, তো আমি চাই একটা অগ্নিপথ নিয়ে আমাদের আলোচনা হোক।
দুটো অগ্নিপথ নিয়ে ও। আমাদের একটা আলোচনা হোক। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব। একদম একদম। টাটা। টাটা টাটা।